আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল মাহবুব আলম ফরিজ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও করতে যাচ্ছি, আর তা হলো বেসিক কম্পিউটার কোর্স ফর বিগিনার্স উইন্ডোজ 10। প্রিয় ভিউয়ার্স, আমরা উইন্ডোজ 10-এর উপর একটি বেসিক এবং অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও করতে যাচ্ছি, যা আপনাদের অনেকেরই হয়তো এই বিষয়টা দরকার। আপনাদের এই বিষয়টার উপর লক্ষ্য রেখেই এই ভিডিওটা করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, বেসিক কম্পিউটার কোর্সটি হলো একদম শুরু থেকে আরম্ভ করব এবং শেষের দিকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছবো ইনশাল্লাহ। সকল বিষয়গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ও ক্লাস নোট সহকারে আলোচনা করব, যাতে আপনারা বুঝতে এবং মনে রাখতে খুব সহজ হয়। আপনারা যারা প্রফেশনালভাবে শিখতে চান, আমার বিশ্বাস আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে একটু মনোযোগ সহকারে দেখেন এবং সাথে সাথে কিছু প্র্যাকটিস করেন, তাহলে খুব সহজে এবং দক্ষতার সাথে কম্পিউটার পরিচালনা করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা আমি আসলে করতে যাচ্ছি যে ক্লাস নোট সহকারে এবং ভিডিওটা করব। আর এই বেসিক কম্পিউটারের মধ্যে প্রায় আমার 39টা এরকম আমি এরকমভাবে 39টা পয়েন্ট করে আমি এই বেসিক কম্পিউটার কোর্সটি শুরু করতে যাচ্ছি, যা আপনাদের জন্য যথেষ্ট উপকার আসবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এই কোর্সটা সম্পন্ন করব। আমি একটু রিভিউ দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত 14, 15, 16 এরকমভাবে, অর্থাৎ কিভাবে যাবেন সকল বিষয়গুলি খুব ধারাবাহিকভাবে এই কাজগুলি করেছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি সাধারণত বিভিন্ন এই কম্পিউটার বেসিক কোর্সের উপর বিভিন্ন ক্লাস নোট আপনারা বিভিন্ন ভিডিও ইউটিউবে পাবেন হয়তো, কিন্তু আমার মনে হয় যে এরকমভাবে একটা আর পাবেন না। আমার মনে হয় আমারটা অবশ্যই আপনাদের অনেক ব্যতিক্রম মনে হবে এবং আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন এবং শিখতে পারবেন, সে আশাই ব্যক্ত করছি। এবং সর্বশেষ 39 নম্বর এরকম 39টি এরকম ধারাবাহিকভাবে আমি করেছি। তবে এই 39টির মধ্যেও শুধু যে 39টি তাই না, কারণ যেমন ধরেন এই যদি আমি সেটিংয়ে যাই, শুধু সেটিং এটা 29 নম্বর লিখছি। আর এই সেটিংয়ের মধ্যে কতগুলো বিষয় আছে, অর্থাৎ সর্বমোট প্রায় অনেক বিষয়গুলো এখানে থাকবে। আপনারা সেটা অবশ্যই আপনারা দেখবেন এবং আপনারা যদি একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে। যারা কম্পিউটার শিখতে চান, আমি আমার এই 10 থেকে 15 বছরের অভিজ্ঞতার বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরছি। আর আমার এই পরিশ্রম যদি আপনাদের সামান্য হলে উপকার এসে থাকে, তাহলে সহযোগিতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, একটি লাইক ও ভালো বা খারাপ মন খুলে কমেন্টস করবেন, এই আশাটুকু আপনাদের কাছে রেখে ভিডিওটি আরম্ভ করছি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে উপরে দুইটি চিত্র, দুটি কম্পিউটার, একটি হলো ডেস্কটপ কম্পিউটার আর একটি হলো ল্যাপটপ কম্পিউটার। সুতরাং আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারতেছেন যে বর্তমানে আমরা যে সকল কম্পিউটার পরিচালনা করি তার মধ্যে ডেস্কটপ এবং ল্যাপটপ এই দুইটা কম্পিউটার আমরা ব্যবহার করি। আর এখানে চিত্রগুলো যারা নতুন তো আপনারা দেখতে পাচ্ছেন। যাক, আমি এখন প্রথমে জানতে হবে কম্পিউটার কী এবং ব্যবহার কেন জানতে হবে। আমরা আসলে কম্পিউটার এই কোর্সটি শেখার আগে আমাদের অবশ্যই জানা দরকার যে কেন আমরা কম্পিউটার ব্যবহার করব এবং কম্পিউটার কী। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই কম্পিউটার কি সেই বিষয়টা বলার অপেক্ষা রাখে না, যে এটা একটি শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি হয়েছে। এটা গণনাকারী একটি যন্ত্র। বর্তমানে আর গণনাকারী যন্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে না, সকল কাজে ব্যবহৃত হচ্ছে। যেমন ধরেন আপনাদের বিনোদন সহকারে যে সকল কাজ মানুষের পক্ষে করা সম্ভব না, এরকম স্থানীয় কম্পিউটার দিয়ে কাজ করা হচ্ছে, শূন্য থেকে মহাশূন্য থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত। আর এর ব্যবহার বিস্তৃত। বর্তমানে কম্পিউটার ছাড়া কোন আসলে চিন্তাই করা যায় না। বর্তমানে এই যুগকে কম্পিউটারের যুগ বলা হয়। আর সাধারণত কম্পিউটার আমাদের শিখতেই হবে, কারণ
বর্তমান যে পরিস্থিতিতে চলতেছে সকল বিষয়গুলি আসলে এই ভার্চুয়ালি চলে আসতেছে এবং আগামী হয়তো কয়েক বছরের মধ্যে কম্পিউটার ছাড়া আপনারা চিন্তাই করতে পারবেন না। আপনাদের সকলকে কম্পিউটার কম বেশি শিখতে, বিশেষ করে ছাত্র শিক্ষক তাদের তো অবশ্যই। তো যাক, বিষয়টা আরেকটা আর কি বলবো, যে এখন আর একটা বিষয় হলো যারা অনেক শিক্ষিত তারপরে কম্পিউটার যারা জানে না তাদেরকে সাধারণত শিক্ষিত মূর্খ হিসেবে আখ্যায়িত করা হয়। তবে আশা করি আপনারা আমার এই কোর্সটি দেখে আপনারা একটি কম্পিউটার কিভাবে পরিচালনা করতে হয় তার সকল বিষয়গুলি জানতে পারবেন। যাক, প্রথমে আমরা কম্পিউটার সম্পর্কে কিছু জানলাম। আর আপনারা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন, নিচে আরেকটি চিত্র আছে। তবে আসলে এই দুইটা চিত্রের হার্ডওয়্যার, অর্থাৎ কম্পিউটারের দুই রকমের মানে দুইটি প্রক্রিয়ায় একটা হার্ডওয়্যার অংশ থাকে আর একটা সফটওয়্যার অংশ থাকে। আর আমি সাধারণত হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা বিষয়ে আলোচনা করব। তবে হার্ডওয়্যার হলো যে সকলকে আমরা স্পর্শ করতে পারি, যেমন ধরেন মাউস, মনিটর, অর্থাৎ হাতের স্পর্শ করা যায় এরকম বিষয়গুলিকে হার্ডওয়্যার বলা হয়। আর সফটওয়্যারও যেগুলি স্পর্শ করা যায় না, যেমন ধরেন উইন্ডোজ 10 যেই মানে সিস্টেম সফটওয়্যারটা, যেটা উইন্ডোজ 10 ইত্যাদি। আর যেমন ধরেন MS ওয়ার্ড, এক্সেল, এগুলি হলো সাধারণত সফটওয়্যার, অর্থাৎ এগুলিকে আপনি স্পর্শ করতে পারবেন না। তবে একটা ছাড়া আরেকটা চলে না। মানে কম্পিউটারে হার্ডওয়্যারের যেমন প্রয়োজন হয় তেমনই সফটওয়্যারের প্রয়োজন হয়। তবে অর্থাৎ হার্ডওয়্যার হইল দেহ আর সফটওয়্যার হইল প্রাণ, অর্থাৎ কম্পিউটারের প্রাণ হইল সফটওয়্যার আর দেহ হইল হার্ডওয়্যার। অর্থাৎ এক দেহ ছাড়া যেমন প্রাণ চলে না তেমনি প্রাণ ছাড়াও দেহ চলে না। যাক, আমরা প্রথমে এই হার্ডওয়্যার সম্পর্কে একটু জানবো। সেটা হলো ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস বলতে হলে আমরা কাকে বুঝি? যার মাধ্যমে কম্পিউটারে আমরা মানে কোনো কমান্ড তাকে ইনপুট করি কোনো বিষয়। যেমন আমি একটি প্রোগ্রাম খুলতে চাই, আমি মানে একটি গান শুনতে চাই, আমি ছবি আঁকতে চাই, অর্থাৎ এই সকল বিষয়গুলো কম্পিউটারকে বোঝানোর জন্য যেই হার্ডওয়্যার অংশগুলি লাগে তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস। যেমন মাউস, যেমন ধরেন এই মাউস আমার মানে নড়াচড়া করছে, আসলে এটা মাউস পয়েন্টার। অর্থাৎ এই মাউস পয়েন্টারের মাধ্যমে আমরা কম্পিউটারকে জানাতে চাই যে কিভাবে একটা প্রোগ্রাম খুলবো ইত্যাদি। যেমন মানে কি বলবো, যে রাইট ক্লিক অথবা লেফট ক্লিক অথবা ডাবল ক্লিকের মাধ্যমে কম্পিউটারকে আমরা কমান্ড দিই যে তুমি এটা আমাকে করে দেখাও ইত্যাদি ইত্যাদি। তাহলে এই অর্থাৎ আপনার যেই ইনপুট ডিভাইসের মধ্যে যে বিষয়গুলি আছে তার মধ্যে হইল মানে কিবোর্ড, মাউস, জয়স্টিক, তারপরে হইল স্ক্যানার, ওয়েবক্যাম, মাইক্রোফোন ইত্যাদি হইল ইনপুট ডিভাইস। অর্থাৎ তার মাধ্যমে আমরা কম্পিউটারকে আমাদের বিভিন্ন কমান্ডকে আমরা ইনপুট করি। আর আরেকটা হইলো যে আমরা ইনপুট করার পর ওই ইনপুটগুলো প্রসেসিং হয়ে আমাদের কাছে আউটপুট হিসাবে আউটপুট পাওয়ার জন্য যে হার্ডওয়্যারগুলি ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় মানে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে যেমন ধরেন মনিটর, স্ক্যানার, স্পিকার, তার প্রজেক্টর, তারপরে হলো হেডফোন ইত্যাদি। অর্থাৎ এর মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো কিছু ইনপুট করার পর, যেমন এই স্ক্রিনে অর্থাৎ মনিটরে সেটা বেশি উঠে, আমরা কোনো লেখলাম এবং সেটা কিবোর্ডের মাধ্যমে এবং সেটাই প্রিন্টারের মাধ্যমে আমরা একদম কাগজে সেটা পেয়ে গেলাম। কোনো গান বাজানোর জন্য আমরা মানে ইনপুট করলাম আর সেটা স্পিকারে শুনতে পেলাম। অর্থাৎ এই বিষয়গুলিকে বলা হয় আউটপুট ডিভাইস। অর্থাৎ যে সকল মানে ডিভাইসের মাধ্যমে ইনপুট করা বিষয়গুলো আমরা দেখতে পারি অথবা অনুভব করতে পারি বা শুনতে পারি, সেই বিষয়গুলিকে বলা হয় আউটপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইসের মধ্যে আছে মনিটর, প্রিন্টার, স্পিকার, হেডফোন আর প্রজেক্টর ইত্যাদি। তাহলে যাক, আপনারা প্রিয় ভিউয়ার্স, আপনারা ইনপুট এবং আউটপুট ডিভাইসের বিষয়গুলি বুঝতে পারলেন। এখন আমরা যাচ্ছি মাউস কি। প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে এই দেখেন আমার যেই নাড়াচড়া করছি যেটা মানে হচ্ছে সেটা এই মাউসের মধ্যে। অর্থাৎ আমি এই মাউসটাকে নাড়াচাড়া করার কারণেই আমার সাথে মাউস পয়েন্টারটা এদিক সেদিক নাড়াচড়া করতেছে। মাউস ঘুরালে ডেস্কটপের উপর নড়াচড়া করা একটি মাউস পয়েন্টার, অর্থাৎ মাউস ঘুরালে ডেস্কটপের উপরে নড়াচড়া করে তাকে অর্থাৎ এই যে ডেস্কটপের নড়াচড়া করতে এটাকে মাউস পয়েন্টার বলা হয়। আর মাউসের দুইটি বাটন থাকে, একটা রাইট বাটন, একটা হলো লেফট বাটন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দুই রকমের বাটন থাকে, একটা রাইট বাটন আর একটা
লেফট বাটন। আর একটা মাস্কের একটা হুইলের মতো অংশ থাকে, এটার মাধ্যমেও কোনো উপরে, যেমন আমি এখন উপরে উঠাচ্ছি নিচে নামাচ্ছি, এটা হলো হুইল ঘুরিয়ে ঘুরিয়ে সেই কাজটা করছি। তাইলে বিষয়টা আমরা বুঝতে পারছেন মাউসটা যে কীরকম। তাহলে প্রিয় যারা নতুন বিষয়, যারা আসলে একদম মানে কি বলবো যে একদম কম্পিউটার সম্পর্কে একদম নতুন যারা, তাদের জন্য এই বিষয়টা যে মাউস পয়েন্টারটা, আমরা মাউসটা কি আর মাউস পয়েন্টারটা হইলো কোনটা, যে আমরা যে নড়ছি এই আমাদের যেটা সেটা হলো মাউস পয়েন্টার। যাক, তারপরে এখন প্রিয় বন্ধুরা আমরা কয়েকটা বিষয় জানলাম, যে আমরা ইনপুট ডিভাইস জানলাম, আউটপুট ডিভাইস জানলাম। এখন আমরা আর এই মাউসের মধ্যে দুই রকমের যে বাটন আছে, লেফট বাটন এবং রাইট বাটন, এই বিষয়গুলো জানলাম। আর সাধারণত লেফট বাটনটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, রাইট বাটনটি বিশেষ প্রয়োজনে এবং বিশেষ কাজের জন্য রাইট বাটনটিও ব্যবহার করা হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম সময় আমরা লেফট বাটনটি ব্যবহার করে থাকি। যাক, এখন প্রথম থেকে কীভাবে কম্পিউটার চালু করা হয় এখন সেই বিষয়টা জানবো। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা একটু লম্বা হবে, হয়তো বড় হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে 19টার সাথে আরও হয়তো এরকম 50টা বিষয় থাকতে পারে, সর্বমোট 1 থেকে 150 বিষয় থাকতে পারে আমার এই ভিডিওতে, তাই একটু বড় হবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই বিষয়টা পর্যায়ক্রমে দেখে নেবেন। প্রথম থেকে কীভাবে কম্পিউটার চালু করা হয়, তাহলে প্রেস পাওয়ার সুইচ। প্রিয় বন্ধুরা, আপনারা যারা একদম নতুন তাদেরকে অবশ্যই কম্পিউটার বা ডেস্কটপে এরকম পাওয়ার সুইচ থাকে, কম্পিউটারের যে কোনো অংশে এরকম একটা মানে ল্যাপটপে এরকম থাকে আর ডেস্কটপে এরকম থাকে। আপনারা একটু উপরে একটু দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এটা হলো মানে পাওয়ার সুইচ, আর এই কম্পিউটারে এখানে আছে একটা পাওয়ার সুইচ, অর্থাৎ এই ল্যাপটপের বিভিন্ন অংশে থাকে পাওয়ার সুইচগুলো, আর ডেস্কটপেরও বিভিন্ন অংশে থাকে, এরকম থাকতে পারে, এরকম জায়গায় থাকতে পারে, এরকম জায়গায় থাকতে পারে। অর্থাৎ আরেকটা বিষয় হলো যে আপনারা যাই বলেন যে পাওয়ার সুইচের মধ্যে একটা চিহ্ন থাকে, দেখেন এই যে একটা চিহ্ন, অর্থাৎ পাওয়ারের চিহ্ন, এইটা যেখানে থাকবে আপনারা মনে করে নেবেন যে এইটাই পাওয়ার সুইচ। তাহলে এখন পাওয়ার সুইচ, তাহলে কম্পিউটারকে চালু করার জন্য অবশ্যই আমাদেরকে একটা পাওয়ার সুইচকে প্রেস করতে হয়, ক্লিক করতে হয়, আর ক্লিক করলেই সেটা আমাদের চালু হয়ে যায়। এবং কম্পিউটার ডেস্কটপ দুই ধরনের আইকন। এখন আমরা একটা কি বলবো যে আমরা একটি মানে যেহেতু আমার এই ল্যাপটপটি চালু আছে, তাহলে নিশ্চয়ই আমি এখানে ক্লিক করে এটা চালু করেছি, এবং চালু করার পর আমাদের যে বিষয়গুলি এখানে চলে আসছে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি, যে দেখেন আমরা যখন এরকম চালু করছি, করার পর আমাদের এই যে থেমে থাকা অংশ, এটাকে বলা হয় ডেস্কটপ, আর এই ডেস্কটপের এগুলিকে বলা হয় আইকন। আর বিভিন্ন ধরনের আইকন থাকে, এই আইকনগুলির মধ্যে কিছু কিছু আছে মানে কি সিস্টেম আইকন, আর কিছু কিছু আছে আমরা নিজেরা ইনস্টল করার পর যে আইকনগুলি এখানে সৃষ্টি হয়, যেমন দিস পিসি, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলি সাধারণত একদম সিস্টেম আইকন। অর্থাৎ আমাদের এখানে একটু যে দেখে আপনারা দেখেন সিস্টেম আইকন, ইনস্টল আইকন, যেমন দিস পিসি, রিসাইকেল বিন, গুগল ক্রোম, মিডিয়া প্লেয়ার ইত্যাদি আইকন থাকে। তার মধ্যে সাধারণত যেমন এই দিস পিসি এগুলি, অর্থাৎ আপনি যখন উইন্ডোজ ইনস্টল করবেন তখন এই অটোমেটিকলিভাবে এই আইকনগুলো আপনার এই ডেস্কটপে চলে আসে। আর বাকি অন্যান্য যেমন ধরেন সাইট স্লাটার আমার বললাম, যেমন আদার ফোল্ডার, তারপর সিসি ক্লিনার, তারপরে এই সব বিষয়গুলি, এগুলি পরবর্তীতে আমি আমার এখানে যখন করছি, মানে কোনো প্রোগ্রাম যখন আমার কম্পিউটারে ইনস্টল করছি, তখন এই বিষয়গুলো এখানে চলে আসছে। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। এই যে পুরো অংশটাকে বলা হয় ডেস্কটপ, আর এগুলিকে বলা হয় আইকন। আইকনের মধ্যে দুই রকমের আইকন থাকে, যথা হইলো কি বলবো যে সিস্টেম আইকন, আর হইলো ইনস্টল আইকন। তাই আমরা পরের অংশতে যাচ্ছি। পরের অংশে কী আছে আমরা বিষয়টা দেখে আসছি একটু। স্টার্ট অপশনের পরিচিত কার্যকারিতা। আচ্ছা স্টার্ট অপশন, আচ্ছা আমরা এখন একটু আমি কি বলবো যে স্টার্ট অপশনের আরেকটা বিষয় হলো এখানে এই যে আইকনগুলো এখানে দেখেছিল যে স্টার্ট আইকন, যেহেতু আমাদের কম্পিউটার বন্ধ করার জন্য অথবা খোলার জন্য আমি প্রথমে ওপেন করেছি, তাহলে নিশ্চয়ই এটাকে বন্ধ করতে হবে। তার জন্য আমাদের যে স্টার্ট আইকন সম্পর্কে আমাদের একটু পরিচয় নিতে হবে, যেখান থেকে আমরা কম্পিউটারকে বন্ধ করতে। আপনাদের যারা নতুন তাদের অভিজ্ঞতার জন্য বলি, কম্পিউটার কিন্তু টিভি অথবা অন্য
আইফোনের মতো শুধু সুইচ অফ করে বন্ধ করা যায় না, এটাকে বন্ধ করার জন্য একটা সুষ্ঠু নিয়ম লাগে, আর নিয়মটা মানে পালন না করলে আপনার কম্পিউটার খুব দিন ভালো থাকবে না। যাক, এই যে এই দেখেন আপনারা, আমি যখন মাউসটা এখানে নিলাম, স্টার্ট কথাটা আসছে, এটা হলো স্টার্ট বাটন। এখান থেকে আমরা কম্পিউটার চালু করতে মানে বন্ধ করতে পারি। বন্ধ করার জন্য যে বিষয়টা করতে হয় আপনারা যে দেখেন, এই যে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম, এই দেখেন এখানে পাওয়ার সুইচ, সাথে একটা পাওয়ার আছে, এই পাওয়ারে আমি ক্লিক করব। পাওয়ারে ক্লিক করলে এই তিনটা বিষয় আছে, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। অর্থাৎ আপনি যদি কম্পিউটারকে বন্ধ করে দিতে চান তাহলে এই শাটডাউনে ক্লিক করতে হবে, আর যদি আপনাকে রিস্টার্ট করতে চান অর্থাৎ কম্পিউটারটি নিজে নিজে বন্ধ হয়ে আবার নিজে নিজে চালু হবে। অর্থাৎ বিভিন্ন কারণে কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধানে এই রিস্টার্ট বাটনটি খুব জরুরি। কোনো সময় আমাদের এই কম্পিউটারকে রিস্টার্ট করতে হয়। রিস্টার্ট করলে যে সকল সমস্যাগুলি থাকে কম্পিউটার নিজে নিজে সেটাকে মানে কি বলা হয়, সেটাকে সারিয়ে দেয়। আর স্লিপ অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা বসে থাকে, এরকম করার জন্য এই তিনটে বাটন আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের কম্পিউটার বন্ধ করতে হলে অবশ্যই এই বাটনে ক্লিক করলে সেটা কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। যাক, তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কম্পিউটার কিভাবে বন্ধ করব। তাহলে আমি আবারও আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি যে কম্পিউটার অনেক কাজ করার পর আপনারা যদি কম্পিউটারটা বন্ধ করতে চান তাহলে আপনারা কিভাবে বন্ধ করবেন, যে এখানে এই যে এখানে এর স্টার্ট বাটনে আসবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই পাওয়ারে ক্লিক করবেন, পাওয়ারে ক্লিক করার পরে শাটডাউন, রিস্টার্ট আর স্লিপ, এই শাটডাউনে যখন ক্লিক করবেন কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। যেহেতু আমি মানে কাজ করতেছি সুতরাং বন্ধ করলে তো বন্ধ করা যাবে না, তাই আমি বন্ধ না করে আমি আরেকটা প্রোগ্রামে চলে গেলাম। যে প্রিয় বন্ধুরা, আমাদের বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে, আমি লিখেও রেখেছি যে কীভাবে কম্পিউটার বন্ধ করে, ক্লিক স্টার্ট, ক্লিক পাওয়ার, ক্লিক শাটডাউন। এবং এখানে একটা ওইটার ছবিটাও ঠিক অ্যাজ ইট ইজ ছবিটাও আপনারা এখানে মানে রেখেছি। আপনারা দেখেন এখানে পাওয়ারে ক্লিক করার পরে শাটডাউন, স্লিপ এই বিষয়গুলো, এবং কি করবেন, যেমন ক্লিক স্টার্ট, ক্লিক পাওয়ার সুইচ, ক্লিক শাটডাউন, কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এখন বিষয়টা হলো যে এখন আমরা কম্পিউটারের আরও একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যে হলো ট্রাকসোবার। কম্পিউটার চালানোর জন্য একটি গুরুত্বপূর্ণ অপশন এই যে ট্রাকসোবার আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা আমরা মানে ইয়াতেও দেখব। আর এখানে থাকে প্রথমে স্টার্ট থাকে, এডিট থাকে, স্টার্ট বার, তার সার্চ অপশন, সিস্টেম ট্রে, ওয়াইফাই কানেক্টেড, ব্যাটারি সেটিং, টাইম সেটিং, ম্যানেজ, নোটিফিকেশন ইত্যাদি এই স্টার্ট বারের মধ্যে থাকে। তাহলে এটা কোথায় থাকে আমরা একটু কম্পিউটারে যাই দেখে। প্রিয় বন্ধুরা, একদম কম্পিউটারের নিচে দেখেন ঠিক আমার ওই চিত্রের মতো এখানে একটা বারের মতো দেখা যায়, এটাকে টাস্ক বার বলা হয়। আর এই টাস্ক বারের মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হলো বাম দিকে স্টার্ট থাকে, তারপরে থাকে সার্চ অপশন অর্থাৎ কম্পিউটার সার্চ অপশন, তারপরে হইলো মানে আর অন্যান্য বিষয়গুলি বিভিন্ন আইকনগুলি থাকে। তারপরে এদিক দিয়ে সিস্টেম ট্রে, এটাকে বলা হয় সিস্টেম ট্রে। অর্থাৎ আপনার সিস্টেমটা হইল কি, যে আপনি যেমন ধরেন আমি এখন যেই প্রোগ্রামটা চালু করে রাখছি এই সিস্টেমটিতে সেটা চলে আসে। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন দেখা যাচ্ছে, ক্যামটেশিয়া রেকর্ডার, অর্থাৎ ক্যামটেশিয়া এই যে চালু আছে এই জন্য এই বিষয়টা এখানে চলে আসছে। অর্থাৎ আপনি যাই কিছু কম্পিউটারে যখন শো করবেন বা পরিচালনা করবেন তখন এই সিস্টেমটিতে সেটা চলে আসে। তারপরে একটা বিষয় হলো যেমন আমি এখানে ক্লিক করলাম, এটা হলো সাধারণত ওয়াইফাই কানেক্টের একটা অপশন। আপনি যদি কোনো ওয়াইফাই কানেকশন করতে চান তাহলে আপনাকে এরকম একটা আইকন আপনার থাকবে, এবং সেটা যদি আপনার ওয়াইফাই যদি থাকে আপনার পিসির সাথে কানেক্টেড, আর সেটা এখান থেকে কানেক্টেড করে নিতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি এই ওয়াইফাই কানেক্টটা করছি তখন তার অবস্থা একটি পরিবর্তন হয়ে গেছে। আর এই টাস্ক বারও আমরা একটু পরিবর্তন করতে পারি কোনো বিষয়ে। যেমন ধরেন আমি যদি কোনো একটা বিষয় এখানে রাখতে চাই তাহলে এখানে যেমন ধরেন এই যে কি বলবো যে আমি কি রাখবো, যে এই বিষয়টা অথবা এই বেসিক না, এটা না, ধরেন এই সিসি ক্লিনার আমি এখানে এটা রাখতে চাই, তাহলে কি করব, এটাকে ড্রাগ করে যদি আমি এখানে ছেড়ে দিই
দেখেন এখানে আমি এনে যদি ছেড়ে দিই তাহলে দেখেন আমার এখানে সেটা এখানে চলে আসছে। অর্থাৎ এই বিষয়গুলি আমরা এখানে এইভাবে নিয়ে আসছি। তাছাড়া এখন থেকে আমি যদি এটাকে আবার এখান থেকে আবার মানে রিমুভ করে দিতে চাই তাহলে কি করব, এইটার উপরে এসে রাইট বাটন ক্লিক করলে দেখেন আমি যখন রাইট বাটন ক্লিক করলাম তখন এমন একটা বিষয় চলে আসে, তখন আনপিন ফর ট্রান্সফার এই এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এটা এখান থেকে চলে গেল। তাহলে প্রিয় বিষয়টা বুঝতে পারতেছেন যে আমরা এখানে এই টাস্ক বারের মধ্যে কোনো মানে এরকম আইকন যদি আনতে চাই তাহলে সেটা এখান থেকে এইভাবে আনা যায়। যেমন ধরেন আমি যে বিষয়গুলো এখান থেকে এনেছি ঠিক সেভাবে, অথবা আপনি যদি ধরেন আপনি যদি এইটাকে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পর দেখেন আপনারা, আমরা একটু সময় নিচ্ছি অবশ্য, দেখেন রাইট বাটন ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসবে। এখানে অপশন চলে আসার পর এখান তো পিন টু টাস্ক বার, এই পিন টু টাস্ক বারে যদি আমি ক্লিক করি দেখেন এই দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই টাস্ক বারে এটা চলে আসছে। অর্থাৎ দুইভাবে এখানে আমরা এই কাজটা করতে পারি। যাক, আবার আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এই যে পিন টু আনপিন ফ্রম টাস্ক বার, এই আনপিন ফ্রম টাস্ক বারে ক্লিক করলাম, এটা চলে গেল। টাস্ক বারের আরও একটু অ্যাডভান্স কাজ দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি এই টাস্ক বারে আপনাদের মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করেন, দেখেন এখানে একটা অপশন চলে আসছে। আর এখান থেকে আমরা এই টাস্ক বারের বিভিন্ন কিছু পরিবর্তন করতে পারি। তাহলে আমি এখানে আসলাম কিভাবে, এই টাস্ক বারের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করার পর এমন একটা অপশন চলে আসবে। আপনারা যখন টাস্ক বার সেটিংয়ে চলে যান, এখানে দেখেন টাস্ক বার সেটিংয়ে চলে যাওয়ার সাথে ক্লিক করেন, এমন একটি টাস্ক বার সেটিংয়ের জন্য এমন একটি বিষয় চলে আসবে। যেমন ধরেন প্রথমে আছে যে স্মল টাস্ক বার, এটা যদি আপনি মানে অন করা থাকে তাহলে এই টাস্ক বারের এই বিষয়গুলি ছোট ছোট আকারে দেখা যাবে। আর যদি এটা অফ করা থাকে, দেখেন যখন আমি অফ করলাম এবং দেখেন এই টাস্ক বারের এই বিষয়গুলি কত বড় হয়ে গেছে। তাহলে প্রিয় বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। আবার যদি আমি এটাকে মানে অফ করে দিই, দেখেন অন করে দিই, দেখেন এটা আবার ছোট হয়ে যাচ্ছে। এখন দেখবো আমরা আসলে এই যে টাস্ক বারটা, এটা আপনি এখানে মাউস নিলে এটা নিচের থেকে উপরে আসবে এবং না নিলে এটা নিচে চলে যাবে। অর্থাৎ অটোমেটিকলি হাইড টাস্ক বার ইন ডেস্কটপ মোড। আপনি যদি এখানে এটা অন করে দিই, দেখেন এখন অন করে দিলাম। আমরা যদি এখন কি বলবো যে এখন কিন্তু টাস্ক বারটা দেখা যাচ্ছে না। আপনি যদি এরকমটা চান তাহলে এটা এরকম করে নিতে পারেন। আবার যখন আপনি এখানে আপনার মানে কি বলবো যে মাউস পয়েন্টার নিয়ে আসবেন, এটা আবার নিচ থেকে উপরে চলে আসবে। আবার যখন আপনি মানে অন্য কোথাও নিয়ে যাবেন তাহলে অটোমেটিকলি নিচে চলে যাবে। তাহলে এই বিষয়টাও আমরা এইভাবে করে নিতে পারি। তাছাড়া আরও ধরেন, যেমন ধরেন আরেকটা বিষয় হলো যে আপনি এই টাস্ক বারটাকে কোথায় দেখতে চান। উপরে আমাদেরটা তো একদম নিচে আছে, বটমে আছে। আপনি যদি মনে করেন যে না এই টাস্ক বারটা আমি উপরে টপে দেখতে চাই, এই যে এখানে যে টপটা ক্লিক করে দেন এবং সেটা আপনি একটু দেখেন আপনার এই টাস্ক বারটা উপরে চলে গেছে। আমরা যদি এটাকে একটু মিনিমাইজ করে নিই তাহলে এই বিষয়টা দেখতে পারবো। দেখেন আমরা যদি এটাকে একটু মিনিমাইজ করি, দেখেন আপনার টাস্ক বার এখানে নেই, এখানে চলে আসছে। তাইলে এটাকে যদি আপনি স্থায়ীভাবে রাখতে চান তাহলে যে বিষয়টা করতে হবে সেটা হলো কি, আমি আবার একটা যেতে যাই। যেমন ধরেন আমি যদি কি বলবো যে দেখেন এখানে চলে আসছে আবার। অর্থাৎ এরকম হইতে পারে যে টপ, আর আমরা যদি সাধারণত এটাকে একটু আবার আগের অবস্থায় বটমে রাখতে চাই তাহলে আবার বটমে ক্লিক করব। আর তারপরে আবার হলো যে আমি যদি এটাকে মানে কি বল অটোমেটিকলি হাইট দেখতে না চাই তাইলে আমি এটাকে অটোমেটিকলি এখান থেকে ওপেন করে দেবো, এটা আর হবে না। তাহলে এখান থেকে আপনারা এই কাজগুলি করে নিতে পারেন। এখানে কয়েকটা বিষয় আছে, আপনি ইচ্ছা করলে মানে লেফটে রাখতে পারেন, টপে রাখতে পারেন, রাইটে রাখতে পারেন, বটমেও রাখা যায়। যাক, আমরা এই টাস্ক বার সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো কম্পিউটার কীভাবে রিফ্রেশ করতে হয়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ডেস্কটপের খালি জায়গায় ক্লিক রাইট বাটন, ক্লিক রিফ্রেশ। অর্থাৎ আমাদের বিভিন্ন সময় কম্পিউটার একটু কি বলে যে একটু হ্যাং হয়ে যায় অথবা একটু সমস্যা করে বা একটু কম গতিতে চলে। ঠিক এই অবস্থাটাকে বের করার জন্য আমরা সাধারণত এই কম্পিউটারের ডেস্কটপের খালি জায়গা বলতে এরকম আইকনের মধ্যে নয়, ডেস্কটপের খালি জায়গায় রাইট বাটন ক্লিক করব। দেখেন রাইট বাটন ক্লিক করলে আমার ছবির মতো একটা মেনু এখানে অপশন প্রদর্শিত হয়েছে, এখানে লেখা আছে রিফ্রেশ। এই রিফ্রেশে ক্লিক, দেখেন যখনই এটা রিফ্রেশ ক্লিক করলাম এখানের মধ্যে
আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে রিফ্রেশ করে দেয়। আবার ক্লিক করলাম। আমরা সাধারণত আমরা যারা কম্পিউটার পরিচালনা করি এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, যখনই আমরা খালি ডেস্কটপ পাই তখনই আমরা এই বিষয়টা করি। আপনি হয়তো এরকম করে নেবেন, করলে সাথে সাথে হয়তো এই বিষয়গুলি একটু রিফ্রেশ হয়। তাহলে যাক, আমরা রিফ্রেশের কাজটা বুঝতে পারলাম। এখন আমরা আবার চলে যাচ্ছি। দেখেন আমাদের ছবি তো এসে আছে। আইকনগুলি কীভাবে সাজাতে হয়, আইকন অর্থাৎ এই যে আইকনগুলো আমরা আমাদের মনের মতো করে সাজাতে পারি। এই সাজানোর জন্য যে কাজটা করতে হয়, রাইট বাটনে ক্লিক করতে হয়। এখানে ছবির মতো যেখানে আছে রাইট বাটনে যখন ক্লিক করবেন তখন যেই রিফ্রেশের যেই অপশনটা ছিল সেটা আসবে। এখান থেকে এই ভিউ এবং শর্ট বাই এখান থেকে আইকনগুলো সাজানো যায়। আমরা একটু দেখে নিচ্ছি। ওইখানে যাই আমরা রাইট বাটনে ক্লিক করলাম, শর্ট বাই দেখেন এখানে শর্ট বাই। আপনি যদি একটা শর্ট বাই আপনি কীভাবে দেখতে চান, সব নেম হিসাবে দেখেন, নেম হিসেবে রাখলাম, কিছু পরিবর্তন হয়েছে। আপনি যদি না আপনি মনে করেন যে না আপনি শর্ট বাই সাইজ হিসেবে রাখবেন, আপনারা দেখেন আইকনগুলি কীভাবে সজ্জিত আছে আপনারা এখন দেখে নেন। আমি যখন আবার এটাকে শর্ট বাই সাইজ করব, দেখেন এর সজ্জার পরিবর্তনে দেখেন মাই কম্পিউটার একদম নিচে চলে আসছে, অন্যগুলি এখানে চলে আসছে। অর্থাৎ আপনি কীভাবে রাখতে চান সেটা আপনার বিষয়। আপনি যদি আবার শর্ট বাই কী বলা হয় যে শর্ট বাই আপনি যদি আবার আইটেম টাইপ রাখতে চান, দেখেন আইটেম টাইপ চলে আসছে, মাই দিস পিস এটা সবার উপরে চলে গেছে, আর অন্যান্যগুলি একটু নিচে চলে আসছে। চাইলে বিষয়টা হলো এরকম, আমরা সাধারণত এরকমও রাখতে পারি, আপনার ইচ্ছা। তাছাড়া আরেকটা বিষয় এখানে আছে, আপনি এই যে আইকনগুলি এই ডেস্কটপে দেখতে চান কি চান না। যদি আপনি দেখতে না চান অথবা বড় করে দেখতে চান তাও এই বিষয়টা করা যায়। যেমন ধরেন আমরা যখন এখানে রাইট বাটনে ক্লিক করব, আপনারা রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ভিউতে যাবেন, ভিউতে যেয়ে যখন আপনি এই লার্জ আইকনে ক্লিক করবেন দেখেন আইকনগুলো কত বড় হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এরকম বড় করেও রাখতে পারেন। আবার আপনি যদি এই ভিউতে যেয়ে যদি মিডিয়াম আইকনে ক্লিক করেন তখন এরকম মিডিয়াম অবস্থায় থাকে। আবার যদি আপনি এটাকে স্মল হিসেবে দেখতে চান তাহলে এই স্মল হিসেবে এরকম, সাধারণত ল্যাপটপের মধ্যে এরকম মলস থাকাটাই ভালো, আমি এইভাবেই রাখি। তাছাড়া এখন যদি আমি মনে করি যে না আমি এগুলি এখানে দেখতেই চাই না, আমার প্রয়োজন, তাহলে আমরা সেটাও করতে পারি। যখন আপনি ভিউতে যাবেন, যেমন রাইট বাটনে ক্লিক করবেন, তারপর ভিউতে যাবেন, ভিউতে যে শো ডেস্কটপ আইকন, এই শো ডেস্কটপে ক্লিক মানে টিক চিহ্ন দেওয়া আছে, আপনি যদি এখানে ক্লিক করেন এই টিক চিহ্নটা চলে যাবে এবং সাথে সাথে ডেস্কটপের আইকনগুলো চলে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন ডেস্কটপের আইকনগুলো একটাও নাই, এখন ডেস্কটপ আইকন নাই। এখন যদি আবার আপনি এটাকে ফিরে পেতে চান, প্রিয় ভিউয়ার্স আপনার জন্য ফিরে পেতে চান, অনেক সময় হয়তো ভুলবশত এরকম লেগে এই ডেস্কটপের আইকনগুলি চলে যায়। যারা আসলে বিষয়টা জানে না তারা তো একদম মাথা খারাপের মতো অবস্থা যে আমার কম্পিউটারের ডেস্কটপের সকল আইকন ডিলিট হয়ে গেছে। আসলে তা না, আসলে ভুলবশত সে জানে না এই ভিউতে ঢুকে এই শোটা এখানে ক্লিক করে বলছে, এই জন্য এটা চলে গেছে। যেমন আবার এখানে ক্লিক করলাম, আবার এটা চলে আসলো। তাইলে আরেকটা বিষয় আপনার ভিউ থেকে দেন, এখানে আমরা সাধারণত অটো অ্যারেঞ্জে যদি আপনি দিয়ে রাখেন তাইলে এই যে মানে কি বলবো, এই যে আইকনগুলো এগুলি নিজের মতো করে সেজে যাবে। আর যদি আপনি অটো অ্যারেঞ্জটা এই ভিউ থেকে অটো অ্যারেঞ্জ না দিয়ে অ্যালাইন আইকন এই বিষয়টা দিয়ে রাখেন তাহলে আপনি আপনার মতো করে এটাগুলি সাজাতে পারবেন। তাহলে আমি সাধারণত অটো অ্যারেঞ্জে দিয়ে রাখি যাতে এটা অটোমেটিকলি এটা মানে হয়ে যায়। যাক, আপনারা এই রিফ্রেশের বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখানে কি বলবো যে আমরা শর্ট বাই আর এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝতে পেরেছি যে আইকনগুলিকে কীভাবে আমরা সঠিক জানে বা রাখবো কি রাখবো না, কোথায় রাখবো সেই বিষয়গুলি বুঝতে পেরেছি। যাক, এখন আমাদের পরের বিষয়টাকে আমরা একটু যাচ্ছি। কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম কীভাবে পরিবর্তন করা যায়। কম্পিউটারের ডান কোণায় টাইম এর মধ্যে মাউস পয়েন্টার রেখে ক্লিক রাইট বাটন, ক্লিক অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। প্রিয় বন্ধুরা, তাহলে কি বলতেছে, কম্পিউটারের ডান কোণায় টাইমের মধ্যে মাউস পয়েন্টার রেখে ক্লিক রাইট বাটন আপনার লেফট বাটন, রাইট বাটন, ক্লিক অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। যাই, ঠিক আছে, আমরা যাচ্ছি সেভাবে আমরা যাচ্ছি। প্রিয় বন্ধুরা দেখেন আপনাদের এই ডাইন কোণায় এই যে দেখেন টাইম এই এখানে আপনি রেখে রাইট বাটনে আমি রাইট বাটন ক্লিক করলাম। দেখেন রাইট বাটন ক্লিক করবেন, একটা মেনু চলে আসলো। এখানে কি বলছিল যে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম, এই অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম আমি ক্লিক করবো। আমি অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে দিলাম। দেখেন অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে যখন ক্লিক করে দিলাম
তখন দেখেন আমাদের এই বিষয়গুলো এখানে চলে আসছে, যে এখান থেকে আপনি আপনার টাইমটাকে চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু সেট টাইম অটোমেটিকলি, এই জন্য এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। আপনার যদি কম্পিউটার সাধারণত অটোমেটিকলি থাকবে না, এরকম থাকবে। যখন এরকম থাকবে তখন সাধারণত এরকম থাকবে, তখন আপনি ইচ্ছা করলে দেখেন এরকম অবস্থা থাকবে। এরকম অবস্থা থাকলে সেট ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি আপনি এখানে যদি ক্লিক করেন, দেখেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আপনি ডেট অ্যান্ড টাইম ক্লিক করে ওকে করে দিলে, সেটা চেঞ্জ করে দিলে সেটা হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন যে এখানে মাস আছে, এখানে টাইম আছে, এখানে ইয়ার আছে, টাইম ইত্যাদি, AM PM। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারতেছেন নিশ্চয়ই, যে আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন এখানে মাসগুলি চলে আসবে। আবার যখন এখানে ক্লিক করবেন তখন এখানে মানে মাসের যেই ইয়াগুলো চলে আসবে, মানে টাইমগুলি, মানে ডেটের সময়গুলি চলে। যেমন ধরো আজকে 6 তারিখ, আপনি যদি অন্য কোনো তারিখ দিতে চান, যেটা যেমন 20 তারিখ অথবা অন্য কোনো তারিখ দিতে চান, দিয়ে এখানে এই চেঞ্জে ক্লিক করলে সেটা চলে আসবে। আর টাইমটার বিষয়টা 9টা 2 মিনিট এখন আমার এখানে আছে। আপনি যে এটাও পরিবর্তন করতে চান 9টা, এই যে এখানে ক্লিক করলে আপনার 12টা পর্যন্ত সময় আছে, আপনি যা করতে চান। এখানে হলো মানে মিনিট, আর এখানে AM PM করে আপনি চেঞ্জে ক্লিক করলে সেটা হয়ে যাবে। যেহেতু আমার বিষয়টা সম্পূর্ণ ঠিক আছে, সেই জন্য আমার আর চেঞ্জ করার প্রয়োজন হয় না, আমি এখান থেকে ক্যান্সেলতে বের হয়ে গেলাম। তাছাড়া আপনাদেরকে বলা হয় যে আমাদের অটোমেটিকলি যে বিষয়টা চলে আসে, দেখেন আমাদের টাইম জোন, এই টাইম জোন ঢাকা UTC প্লাস এই যে ঢাকা, এই যে এই বিষয়টা এখান থেকে আপনি টাইম জোনটা দিয়ে দিলে অটোমেটিকলিভাবে আপনার কম্পিউটার টাইমটা সেট হয়ে যাবে। যেমন ধরেন এখানে অনেক দেশের টাইম জোন দেওয়া আছে। আপনি বাংলাদেশের আমরা ঢাকা টাইম জোন আমরা দিয়ে রাখি। সাধারণত আমরা এখানে এটা দিয়ে রেখেছি, দিয়ে রাখার কারণে অটোমেটিকলি সেটা সেট হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে এই অটোটা সেট করে দিই, তাহলে এই টাইম জোনটা, আর দেখেন এখানে আর চেঞ্জ করার আর কোনো অপশন পাচ্ছেন না। আর যদি এই চেঞ্জ করার অপশন মানে পেতে চান, তাহলে অবশ্যই এই অটোটাকে অফ করে দিতে হবে, তাহলে আপনি সেটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আপনার ল্যাপটপে অথবা কম্পিউটার ডেস্কটপে যদি টাইম পরিবর্তন বা মানে ডেট পরিবর্তন হয়ে যায়, সেটা কোনখান থেকে করবেন। তাহলে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন, তাইলে এই বিষয়টা চলে আসবে। যাক, আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি। আর আপনাদের জন্য লেখাগুলি তো রইলই, এই ক্লাস নোটগুলি তো রইলই। যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে এই ক্লাস নোটগুলি দেখে কাজ করবেন। ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার কী পরিবর্তন করা যায়, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার কীভাবে পরিবর্তন করা যায়, সেই বিষয়টার জন্য আমাদের যেখানে দেখা যাচ্ছে যে আমরা ডেস্কটপের খালি জায়গায় যখন রাইট বাটন ক্লিক করি, তখন এই বিষয়গুলি চলে আসে। আর এখান থেকে আমরা দেখেন, আমি এখানে লিখে দিয়েছি, ডেস্কটপের খালি জায়গায় রাইট বাটন ক্লিক রাইট বাটন ক্লিক পার্সোনালাইজ। এই যে পার্সোনালাইজ, নতুন করে উইন্ডো আসবে, ওইখান থেকে বিভিন্ন অপশন পরিবর্তনের মাধ্যমে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার বদলানো যায়। তাহলে বিষয়টা হলো কি, ডেস্কটপের খালি জায়গায় রাইট বাটন ক্লিক পার্সোনালাইজ, এই যে পার্সোনালাইজ, নতুন একটু উইন্ডো আসবে, ওইখান থেকে বিভিন্ন অপশন পরিবর্তন, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। তাহলে আমরা একটু পরিবর্তন করে দেখি যে কী বলছে। তাহলে কী বলছে, যে ক্লিক ডেস্কটপ রাইট বাটন, তারপরে এই যে পার্সোনালাইজ, এই পার্সোনালাইজ লিখলাম। এখন বিভিন্ন অপশন আসবে, অপশন চলে আসতেছে, দেখেন বিভিন্ন অপশন চলে আসছে এখানে। এই অপশন থেকে আমাদের, যেমন ধরো আপনি মানে ছবি এই ছবি দিতে চাই আমি, তাহলে এখানে দেখেন পিকচার, অনেক কিছু বিষয়, সলিড কালার। আপনি যদি আপনার কম্পিউটারে সলিড কালার দিতে চান, এখান থেকে দিতে পারেন। আর যদি আপনি পিকচার দিতে চান, পিকচার দিতে পারেন। তারপরে স্লাইড শো দিতে চান, স্লাইড শো দিতে পারেন। এখন যদি স্লাইড শো দিতে চান, এই ফোল্ডারের মধ্যে যে ছবিগুলি আছে একটু পরে সেটা পরিবর্তন হবে। তারপরে যদি আপনি পিকচার দিতে চান, সেটা এখান থেকে পিকচারও দেওয়া যায়। তাহলে বিভিন্ন অপশনগুলি পরিবর্তন করে, তাহলে সাধারণত যে আপনি যদি ধরেন আমি এটা দিতে চাই, এটাতে ক্লিক করলাম, দেখেন এটাতে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। এখন যদি আমি সেটাকে ওকে এখান থেকে বের হয়ে যাই, দেখেন আমার এই অবস্থাটার পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি আবার আগের অবস্থায় আসতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে আমাদের। দেখেন পিকচারে, এখন যদি আপনার এই পিকচারগুলি পছন্দ না হলে, এখন অনেকগুলি পিকচার থাকে, এখন যদি আপনার এই পিকচারগুলি পছন্দ না হয়, তাহলে আপনি ব্রাউজ করে আপনার নিজস্ব মতো পিকচারও দিতে পারেন। তাহলে আপনার এখানে ব্রাউজ ক্লিক করবেন,
দেখেন ব্রাউজ যখন ক্লিক করবেন তাহলে কম্পিউটারের ভিতরে চলে যাচ্ছে সেটা। এখন যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনি দিতে চান, আমি একটু এখান থেকে দেই ডে ড্রাইভ, আমি পিকচারে কোথায় পিকচার আছে সেই জায়গাতে যাচ্ছি। যেমন ধরেন আমি এই ছবিটা দিতে চাই, তাহলে আমি ওইখানে যাই এই ছবিটা সিলেক্ট করে অথবা এই ছবিটা সিলেক্ট করে আমি যদি এখানে ওকে করে দেই, এই চুজ পিকচার এটাকে সিলেক্ট করে এখানে আমি চুজ করে দিলাম। দেখেন এই ছবিটা চলে আসছে। এখন যদি আমি আবার ওইখানে যাই, আমি দেখেন আমার এই ছবিটা এখানে পরিবর্তন হয়ে গেছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের ইচ্ছা মতো এই অয়েল পেপারটাও পরিবর্তন করে নিতে পারেন। তাহলে এই বিষয়টার জন্য আমাদের কি করতে হবে, এই রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে পার্সোনাল যেতে হবে। আর পার্সোনালে যাওয়ার পর এমন একটি বিষয় চলে আসবে, এখান থেকে আপনি পিকচার অন্যান্য কিছু দিতে পারেন। আরেকটা বিষয় হলো, ধরেন এই ছবিটা এই যে ছবিটা আছে এটা কিন্তু মানে উপরে নিচে নাই, মানে শুধু মাঝে আছে। ইচ্ছা করলে আপনি এই ছবিটাকে পুরোটা বড় করে দিতে পারেন অথবা আরো সুন্দর করে দিতে পারেন। যেমন আপনি যখন এখানে যাবেন তখন এখান থেকে যেন ফিট এই কথাটা আছে, এখানে কয়েকটা অপশন আছে, সার্চ, ফিট, ফিল, টাইট, সেন্টার, স্পান ইত্যাদি। যেমন আমি যখন ফিলে দিই, দেখেন কি হয়, আমি যে ফিলে ক্লিক করলাম, আগে কিন্তু ফিটে ছিল, এখন আমি ফিলে ক্লিক করলাম, দেখেন আমাদের ওইখানে যাই দেখেন কি অবস্থা। দেখেন একদম পুরাটা ফিল হয়ে গেছে, যে পুরা ডেস্কটপ বিপিএ এই ছবিটা চলে আসছে। আপনি যদি এটা চান তো ভালো, এইভাবে রাখবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি পরিবর্তন করতে চান, তাহলে এই যে চুজ ফিট এখান থেকে সেটা পরিবর্তন করে নিতে পারেন। যেমন যদি সেন্টার, আমি শুধু সেন্টার রাখতে চাই, অথবা আমি কি বলবো যে আমি শুধু ফিট অর্থাৎ ফিট করে রাখতে চাই এটাকে, অথবা টাইট করে রাখতে চাই, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে সেটা রাখতে পারেন। আমি সাধারণত ফিট হিসেবে রাখতে চাই, আমি ফিট করে রেখে দিলাম। দেখেন আপনারা এই যে এখানে এটা সুন্দর করে ফিট হয়ে আছে। তাছাড়া আরও আপনাদেরকে বলি, এখান থেকে যদি আপনি আপনার কম্পিউটারের এই যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করেন। যেমন ধরেন আমি যদি এই হলুদ কালারটা দিই, দেখেন আপনারা অবগতের জন্য বলি, দেখেন উপরে এই কালারটা হলুদ হয়ে গেছে। আমি যদি একটু বের হয়ে যাই, দেখেন আপনারা দেখেন উপরের কালারটা হলুদ, অর্থাৎ আপনারা এখান থেকে আপনার কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। সাধারণত হলুদ কালারটা ভালো লাগে না, আর সাধারণত এই কালারটাই আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি এই কালারটাই দিয়ে রাখলাম। দেখেন প্রিয় বন্ধুরা, আমি এই কালারটা দিয়ে দিলাম, অথবা আমার আসলে আগের কালারটি ভালো ছিল, আমি আগের কালারটি দিয়ে রাখি, আগের কালারটি দিয়ে রাখলাম। এখন আপনারা দেখেন লক্ষ্য করে যে আমরা এখানে আগের কালারটা চলে আসছে। তাছাড়া আপনি আরও এখান থেকে আরও কিছু বিষয় পরিবর্তন করেন। এখন যদি এই কালারগুলোর পছন্দ না হয়, তাহলে এই কাস্টম কালারের করে আরও কিছু নিয়ে আসতে পারেন। তাছাড়া আরও আপনাদেরকে এখান থেকে অনেক সময় যে স্ক্রিন সেভার দেখবেন যে কোনো কম্পিউটার রেখে দিলে কিছুক্ষণ পর ছবি আসে, অথবা অন্য কিছু বিষয় আছে, অথবা লেখা আসে, সেই বিষয়টাও এই কম্পিউটারে করা যায়। সেটা করার জন্য সাধারণত আমাদের এই লক স্ক্রিন, প্রিয় বন্ধুরা, আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে, স্ক্রিন সেভারের জন্য এই লক স্ক্রিন, আমি এই লক স্ক্রিনে ক্লিক করলাম। দেখেন যখন লক স্ক্রিনে ক্লিক করলাম তখন নিচে এমন কিছু অপশন চলে আসছে। তাইলে এই তারপরে নিচে স্ক্রিন সেভার সেটিং, এখানে আপনি স্ক্রিন সেভার সেটিংয়ে ক্লিক করবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারতেছেন যে যখন আপনারা কি বলে যে মানে স্ক্রিন সেভার দিতে চান, তাহলে মানে কি করতে হয়, আমি এটাকে আবার কেটে দিচ্ছি। আমাদের কি করতে হবে, এই লক স্ক্রিনে ক্লিক করতে হবে। লক স্ক্রিনে ক্লিক করার পর এমন একটা অপশন চলে আসবে নিচে, যে সেটা হলো স্ক্রিন সেভার সেটিং। এখানে স্ক্রিন সেভার সেটিংয়ে ক্লিক করলে এমন একটা অপশন চলে আসবে, আর এখানে নাম করা আছে। আর এখান থেকে আপনি সেটা, যেমন ধরেন আপনি কোনো কিছু দিতে চান, যেমন 3D টেক্সট এরকম দিতে চাই আমি, আমি যদি একটু অ্যাপ্লাই করে দিই, দেখুন অ্যাপ্লাই করলাম প্রিভিউ, অর্থাৎ আমার কম্পিউটার যদি 1 মিনিট পরে এরকম দেখাবে। আমি একটু প্রিভিউটা দেখে নিচ্ছি এখান থেকে। দেখেন আপনারা, অর্থাৎ আপনার কম্পিউটার যখন 1 মিনিট কোনো কাজ করবেন না, তখন এই যে দৃশ্যটা, আপনি ইচ্ছা করলে আমার নামটা মানে চ্যানেলের নামটা লিখে রেখেছি মাহবুব আলম পরে, সেটা এখন প্রদর্শন, অর্থাৎ 1 মিনিট ধরে যখন আমি কম্পিউটারে কোনো কাজ করবো না, তখন এই বিষয়টা এখানে চলে আসবে। আর এইটাই বলা হয় স্ক্রিন সেভার। আর যে কোনো মাউস নাড়া দেওয়ার সাথে এটা আবার চলে যাবে। তাহলে এখান থেকে এই যে বিষয়টা পরিবর্তন করে নিতে পারেন, যে এটা কীভাবে আসবে। যেমন এখন আপনি যদি এখানে অন্য কিছু ক্লিক করেন, যেন ফটো চান, তাহলে দেখেন এখানে এই যে ফটো, এটা অর্থাৎ এখান থেকে বিভিন্ন বিষয়গুলি পরিবর্তন করা যায়। আর যদি টেক্সট, আর মানে
এই টেক্সট লেখাটাকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই দেখেন সেটিং, এই এখানে ক্লিক করতে হবে। এই সেটিংয়ে ক্লিক করে আপনি আপনার মতো লেখা, আমি মাহবুব আলম ফরিস লিখছি, আপনি এখানে আপনার মতো লেখা লিখতে পারেন। এখান থেকে চুজ ফন্টও চুজ করা যায়, এটা কত বড় হবে, রেজুলেশন কি হবে, স্মল লার্জ ইত্যাদি লেখার ইত্যাদি পরিবর্তন করা যায়। তারপরে এটা কীভাবে আসবে এখান থেকে, যেমন টেক্সাস, আমি এটাকে এইভাবে ক্লিক করে দিলাম। এভাবে ক্লিক, এখানে টেক্সটে ক্লিক করে আমি ওকে করে দিয়ে দেখি কি হয়। দেখেন এই লেখাটার কিন্তু একটু পরিবর্তন হয়ে গেছে। দেখেন আপনার লেখাটার আকার মানে রংটা একটু পরিবর্তন হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লেখার রংটা একটু পরিবর্তন হয়ে গেছে। তাইলে এখান থেকে আপনি এই বিষয়টা অর্থাৎ সেটিংয়ে যে আপনাদের এই বিষয়গুলি আপনারা এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তাছাড়া আরও অন্যান্য বিষয় এখানে অনেক রকমের এই স্ক্রিন সেভার আছে। যেমন ধরেন এখানে কি বলবো, এটা দিলাম, দেখেন প্রিভিউটা দেখেছি আপনারা। অর্থাৎ কম্পিউটার যখন কতক্ষণ রেখে দিবেন তখন এরকম কিছু বেলুনের মতো সেখানে চলে আসবে। যাক, এই বিষয়ে আরও অনেক বিষয় এখানে আছে, আপনি ইচ্ছা করলে আপনি এখান থেকে বিষয়গুলি দিয়ে নিতে পারেন। যেমন মাই স্টাইল, দেখেন আমি একটু প্রিভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এরকম আপনার কম্পিউটার এইরকম আস্তে আস্তে করতে থাকুন। জি প্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে হবে। এখন দেওয়ার পর সব কিছু দেওয়ার পরে অ্যাপ্লাই এবং ওকে করে দেবেন। অ্যাপ্লাই এবং ওকে করে দিলে 1 মিনিট যদি আমার কম্পিউটার কোনো কাজ না করি তাহলে আমার এই ডেস্কটপে সেই বিষয়টা এখানে বাঁচতে থাকবে। এখন যদি আপনি মনে করেন যে না, আপনি আর এই বিষয়টা চান না, তাহলে কি করবেন, আবার টিক লক স্ক্রিন, এই স্ক্রিন সেভার, আবার ঠিক স্ক্রিন সেভারে যাবেন। যাওয়ার পর এখানে এই বিষয়টা এখানে ক্লিক করবেন। ক্লিক করে নান লেখাটা আছে, দেখেন নান লেখাটা আছে, এই নানে ক্লিক করে দিবেন এবং অ্যাপ্লাই আবার ওকে করে দিবেন। আপনার আর স্ক্রিন সেভার থাকবে না। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এখান থেকে এই বিষয়টা কীভাবে করতে পারি। যাক, এখন আমাদের আর পরবর্তী আমরা যে দেখেন আপনারা এখানে এই স্ক্রিন সেভারের বিষয়টাও চলে আসছে। স্ক্রিন সেভার সেটিং, ডেস্কটপে খালি জায়গায় ক্লিক রাইট বাটন, ক্লিক পার্সোনালাইজেশন, নতুন করে একটু উইন্ডো, ওইখান থেকে ক্লিক লক স্ক্রিন। দেখেন আমি সম্পূর্ণ লিখে দিয়েছি কীভাবে আপনি যাবেন, যদি আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু যদি মনে না থাকে তাহলে এই লেখাটা দেখে আবার সেখানে যাবেন। ক্লিক লক স্ক্রিন, ক্লিক স্ক্রিন সেভার সেটিং, এখান থেকে যখন যাবেন তখন এই যে আপনার দেখার মতো যে আসে এখান থেকে সেটা পরিবর্তন করবে। অর্থাৎ এই লেখাটা থাকার কারণে আপনি খুব সহজেই সেই বিষয়টা যদি ভুলেও যান এবং খুব সহজে যেতে পারেন। যাক, আমাদের 13 নম্বর চলে আসলো। এখন 14 নম্বর, কীভাবে ফোল্ডার তৈরি করা যায়, ফাইল বা ফোল্ডারের মধ্যে পার্থক্য কী। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য বলি যে আমরা কিভাবে একটা ফাইল ফোল্ডার তৈরি করতে পারি। ডেস্কটপের খালি জায়গায় ক্লিক রাইট বাটন, ক্লিক নিউ, ক্লিক ফোল্ডার ওপেন করা, ফোল্ডারের ভিতরে কিছু জায়গা সাজিয়ে রাখা, ফোল্ডার ডিলিট করা, ফোল্ডার রেস্টোর করা, ফোল্ডার ম্যাক্সিমাইজ করা, ফোল্ডার মিনিমাইজ করা, ফোল্ডার ক্লোজ করা। অর্থাৎ এই 14 নম্বরে অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলি আমরা এখানে কাজ করব। কী বলো যে ফোল্ডার তৈরি করব, ফোল্ডার ওপেন করব, ফোল্ডার ভিতরে কিছু রাখা, সাজিয়ে রাখা, ফোল্ডার ডিলিট করা, ফোল্ডার রিস্টোর করা, ফোল্ডার ম্যাক্সিমাইজ করা, ফোল্ডার মিনিমাইজ করা, ফোল্ডার ক্লোজ করা। অর্থাৎ এই বিষয়গুলি নিয়ে আমি অনেক কাজ করব এখানে। আপনারা দেখেন যদিও এখানে 14 নম্বর বিষয়টা আছে, কিন্তু এখানে আছে অন্তত 10টার মতো। যাক, আমরা আবারও যাচ্ছি আমাদের স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, একটা ফোল্ডার কি বলছি যে মানে কম্পিউটারের ডেস্কটপের খালি জায়গায় আপনাকে রাইট বাটন ক্লিক করতে হবে। আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর ক্লিক করার পর দেখেন এখানে আছে যে এই দেখেন নিউ, অর্থাৎ ফোল্ডার তৈরি করার জন্য যে কাজটা করতে হয় আমাদের, তাহলে রাইট বাটন খালি জায়গায় রাইট বাটন ক্লিক, তারপরে একটু নিচে নিউতে এসে এই দেখেন ফোল্ডার, এখানে ক্লিক করতে হবে। দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। অর্থাৎ ফোল্ডার হইল একটা বড় আলমারি, যার ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারেন সাজিয়ে গুছিয়ে। যেমন ধরেন আমরা আলমারির ভিতরে কাপড় জামা ইত্যাদি রাখতে পারি, ঠিক কাপড় জামাগুলি হলো ফাইল, আর এই ফোল্ডারটা হলো একটা আলমারি। এখন আপনি ইচ্ছা করলে এই যে ফোল্ডারটা নিউ ফোল্ডার, এখানে দেখেন এখানে ফোল্ডার আছে মাহবুব আলম, তারপরে HTML, ইন্ডেক্স, আদার ফোল্ডার, এখানে নিউ ফোল্ডার। কি ইচ্ছে করলে আপনি আপনার নামটা এখানে দিতে পারেন। যেমন এই অবস্থায়, অর্থাৎ আপনি যখন নতুন একটা ফোল্ডার তৈরি করবেন
আর বাইরে কোথাও ক্লিক না করে যদি আপনি এখানে লিখতে চান যেমন ধরে আমি দেখেন আমি মাহবুব আলম লিখতেছি MA, দেখেন আমার নামটা লিখলাম। এখন আপনি এই আপনার মাউসটা যে কোনো খালি জায়গায় ক্লিক করলে এটা একদম স্থায়ীভাবে বসে গেল এখানে, অর্থাৎ এই ফোল্ডারটার নাম হচ্ছে মাহবুব আলম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তো একটা ফোল্ডার বানাইলাম, একটা নতুন করে একটা ফোল্ডার বানাইলাম, এখন কোনো কারণে এখানে যদি এটা ক্লিক করে দেখেন, ক্লিক করার পরে সাথে দেখেন এখানে কিন্তু আর লেখার কোনো অপশন নেই। যখন বাইরে একটা ক্লিক করে ফেলো তখন নিউ ফোল্ডার নামে এখানে ফোল্ডার, কিন্তু এখানে নামটা তো আমার পরিবর্তন করা প্রয়োজন, তাহলে আমরা সেটাও করা যায়। তাহলে কী করবেন আপনি, এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে দেখেন নিচে আসবেন, নিচে এসে দেখবেন রিনেম, এই রিনেমে ক্লিক করবেন। দেখেন রিনেমে ক্লিক করার মতো আপনি প্রথম যেই ফোল্ডার বানিয়েছেন ঠিক সেই আগের অবস্থায় চলে আসছে। এখন যদি আপনি আপনার যাই নাম লেখেন, আমার কি বলবো যে আমি আমার চ্যানেলের নামটি লিখে দিলাম মাহবুব আলম পড়েছে। দেখেন আমরা এখন বাইরে একটা যদি ক্লিক করি তাহলে দেখেন মাহবুব আলম পড়েছে, এখানে নামটা চলে আসছে। প্রিয় বন্ধুরা, যে এখন যদি আমার মনে হয় যে না এই নামটাও আমার পরিবর্তন আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, আমি আরও কিছু আর নামটা চেঞ্জ করতে চাই, ঠিক কী করে নাম চেঞ্জ করা হয়, ফোল্ডারের নাম কীভাবে চেঞ্জ করতে হয়, তাহলে এই ফোল্ডারের রাইট বাটন ক্লিক, রিনেম, এই রিনেমে যেয়ে এখন যেমন দেখেন শুধু আলম লিখে দিলাম। এখন বাইরে এই নামটাকে স্থায়ী করার জন্য আমার এই মাউস পয়েন্টার অর্থাৎ ডেস্কটপের খালি জায়গায় একটা ক্লিক করতে হবে, খালি জায়গায় একটা ক্লিক করলাম তখন দেখেন এটা হয়ে গেছে। তাহলে এটা হলো ফোল্ডার, আর ফাইল হইলো ফোল্ডার হইলো আলমারি, আর ফাইল হইলো যা আলমারির ভিতরে রাখা হয়। ফোল্ডার ফাইলের মধ্যে পার্থক্য হইলো যে ফাইল ফোল্ডারের ভিতরে রাখা যায়, ফোল্ডার ফাইলের ভিতরে রাখা যায় না। অর্থাৎ ফোল্ডারের ভিতরে একাধিক ফাইলও রাখা যায় অথবা একাধিক ফোল্ডারও রাখা যায়। অর্থাৎ আলমারির ভিতরে ছোট আলমারির ভিতরে বড় আলমারি রাখা যায়। যেমন ধরেন আমি যদি ইচ্ছে করি তাহলে এইটা আমি এটার ভিতরে নিয়ে আসতে পারি। দেখেন আমি মাহবুব আলমের ভিতরে অর্থাৎ এটার ভিতরে ঢুকে দিলাম। এখন আমরা বলছিল যে ফোল্ডার ওপেন করা, এখানে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন এই ফোল্ডারটা ওপেন হবে। প্রিয় বন্ধুরা, আমি যখন ডাবল ক্লিক করলাম দেখেন এই ফোল্ডারটার ভিতর নিচে আর এখানে মাহবুব আলম নামে আরেকটা ফোল্ডার আছে। হ্যাঁ, তাহলে আবার যদি আমি এটাকে ওপেন করি তাহলে এটার ভিতরে কোনো কিছু নাই। এখন যদি আমি এটার ভিতরে কিছু রাখতে চাই, যেমন আমি MS ওয়ার্ডের একটা ফাইল রাখতে চাই, ঠিক তেমনভাবে আপনি রাইট বাটন ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, তাহলে এখানে যেমন MS ওয়ার্ড ক্লিক করলেন, দেখেন MS ওয়ার্ডের একটা এখানে এই ফোল্ডারের ভিতরে চলে আসলো। যাক, এখন যদি আপনি এটাকে ওপেন করতে চান তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে একটা ফোল্ডার তৈরি করব এবং ফোল্ডারটা নাম পরিবর্তন করব এবং ফোল্ডারের ভিতরে কোনো কিছু বিষয় রাখবো, তাহলে বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমি যদি আপনারা এখন আরেকটা বিষয় হলো যে এই ফোল্ডারটা আমরা ডিলিট করে দিতে চাই। যেমন ধরো আমার কি কোথায় আছে, দেখেন এই যে আলম নামের একটা ফোল্ডার আছে, আমি এই ফোল্ডারটাকে ডিলিট করে দিতে চাই। তাহলে এখানে এটাকে ক্লিক করে দেখেন ডিলেট ফোল্ডার, এই ডিলেট ফোল্ডার করে দিলে দেখেন এই ফোল্ডারটা ডিলিট হয়ে যায়। আবার আসছে আসলে কি আপনি ডিলিট করে দিতে সেল করে নিতে চান? হ্যাঁ, ইয়েস। আমি এটাকে যদি ইয়েস করে দেন তাহলে চলে যাবে, নো করলে যাবে না। আমি ইয়েস করে দিলাম। দেখেন আলম নামের এই ফোল্ডার এখানে নেই, তাহলে সেটা কোথায় আছে সেটা হয়তো আমাদের এই যে একটা বিষয় এখানে আপনাদেরকে বলবো যে রিসাইকেল বিন এই এখানে চলে গেছে। দেখেন আলমটা চলে যায়। এখন মনে হইলো যে এই ফোল্ডারটা আপনি কেটে দিয়ে ভুল করেছেন, এটাকে রেস্টোর করা দরকার। তাহলে ঠিক আবার এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে দেখেন রেস্টোর আছে, এই রেস্টোরে ক্লিক করলেন। আবার দেখেন আপনাদের অবগতির জন্য বলি, এখানে আর নাই, আবার ওই যে আলম এই বিষয়টা এখানে আবার চলে অর্থাৎ রেস্টোর হয়ে গেছে। হ্যাঁ, তাইলে বিষয়টা বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে একটা ফোল্ডার ক্লিক করব, ফোল্ডারকে ডিলিট করব, আর যদি ভুল হয়ে যায় সেই ফোল্ডারটিকে রিসাইকেল বিন থেকে কীভাবে আমরা সেটা ডিলিট করবো। আরেকটা বিষয় হলো যে আমি ফোল্ডার কীভাবে ওপেন করব, এখানে ডাবল ক্লিক করলে ফোল্ডার ওপেন হয়। এখন এটাকে যদি আমি মিনিমাইজ করে রাখতে চাই, দেখেন এখানে একটা বিষয় আছে, প্রত্যেকটা উইন্ডোজের মাঝে একটা বিষয় আছে। দেখেন এটাকে আমরা এই যে হ্যাঁ কোথায় চলে গেছে, এখানে তো নাই, এখানে চলে আসে। দেখেন এখানে যদি আমি ক্লিক করেন তাহলে এটা আবার চলে আসবে। আর যদি এটাকে একটু ছোটো আকারে করে দেখতে চান, দেখেন একটু ছোটো আকারে দেখতে চান, এটাকে বলা হয় মিনিমাইজ বাটন। এটা হলো মিনিমাইজ বাটন, এটা হলো ম্যাক্সিমাইজ বা ম্যাক্সিমাইজ বাটন।
এখন এখন দেখেন এটাকে আমরা অর্থাৎ কোনো উইন্ডোজ আপনাদের অবগতির জন্য বলি, আমি আবারও এটাকে কেটে দিচ্ছি। আমি যেমন ধরেন আমি কি বলবো যে এটাকে আবার আমি ওপেন করছি, এই ওপেন করার সাথে সাথে দেখেন এই বিষয়গুলি চলে আসে, অর্থাৎ এই ওপেনের ভিতরে। আর এখানে এই প্রত্যেকটা উইন্ডোতে এখানে একটা মিনিমাইজ বাটন থাকে, আর এখানে একটা রেস্টোর ডাউন অথবা মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ এরকম আসে। আর প্রত্যেকটা ডান দিকে একটা ক্লোজ বাটন থাকে, অর্থাৎ এটাকে মানে ক্লোজ করে দেওয়ার জন্য। তাহলে এই বিষয়টা হয়তো আমাকে আগে বলা উচিত ছিল। যাক, যেহেতু আমরা না ঠিকই বলতেছি যে যেহেতু আমরা ওপেন করেছি ফোল্ডার, তাই এখানে বলা হয় ঠিক যুক্তিসঙ্গত। তাহলে বিষয়টা হলো যে এটা একটা ফোল্ডার ওপেন করলাম, এই ফোল্ডারের ভিতরে মাহবুব আলম আছে। এখন যদি আমি মনে করি যে আরও একটি ফোল্ডারের ভিতরে রাখবো, তাহলে জাস্ট এখানে ক্লিক করে আবার নিউতে ক্লিক করে দেখেন আরেকটা হচ্ছে। আপনি যতগুলি ইচ্ছে সেখানে এটার ভিতরে রাখতে পারেন। আমি আরও যদি চাই সেটা আমি আরও এখানে রাখতে পারি। হ্যাঁ, দেখেন আরও দেখি নিউ ফোল্ডার 1, নিউ ফোল্ডার 2 চলে আসছে। অর্থাৎ ফোল্ডারের ভিতরে এটা কোথায় আছে সাধারণত আমি আপনাকে দেখাচ্ছি। এটা কই আছে সাধারণত, যে এই আলম ফোল্ডার, আলমকে ডাবল ক্লিক করলাম, এটা ফোল্ডার ওপেন করলাম, দেখেন তার ভিতরে এই মাহবুব আলম। তারপর ইচ্ছে করলে এই যে মাহবুব আলমের ভিতরে আবার কি আছে, এই নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা ফোল্ডার আমরা সেখানে রেখে দিয়েছি। আর আমরা এখান থেকে মিনিমাইজ ম্যাক্সিমাম, অর্থাৎ দেখা যায় যে এটা রেখে আরও কোনো প্রোগ্রামের উপরে কাজ করতে হয়, তখন আমাদেরকে কী করতে হয়, এই উইন্ডোজটাকে মিনিমাইজ করে রাখতে হয়। তাহলে আমরা এই মাইনাসে ক্লিক করলে সেটা মিনিমাইজ হয়ে নিচে চলে আসলো। আমি হয়তো অন্য কিছু কাজ করলাম, আবার যখন প্রয়োজন হইলো তখন আমরা এই যে ফোল্ডার অপশনে এখানে ক্লিক করলাম, এখানে যখন ক্লিক করবো আমরা, তখন দেখেন আমাদের সেটা এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে আসলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে ফোল্ডারকে ক্লিক করব বা ফোল্ডার ক্রিয়েট করব, এবং ফোল্ডারটাকে আমরা যদি কোনো কারণে ভুলবশত নষ্ট করলে সেটা কীভাবে আমরা সেটা রেস্টোর করবো। যাক, আমি এই ফোল্ডারটা আবারও কেটে ডিলিট করে দিচ্ছি। আর আমরা ডিলিট করবো কীভাবে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যখন ডিলিট বাটনে ক্লিক করবেন তখন এমন একটা ওয়ার্নিং চলে আসবে, আপনি অবশ্যই ডিলিট করতে চান। যদি ইয়েসে যান তাহলে সেটা ডিলিট হবে, আর যদি ইয়েসে না যান তাহলে সেটা ডিলিট হবে না। আমরা ফোল্ডার অপশন দেখেছি কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। এখন দেখব 15 নম্বর, কিভাবে অডিও ভিডিও প্লে করব। আমরা জানি যে কম্পিউটারে বর্তমানে শুধু গণনাকারীর যন্ত্রই নয়, এখানে বিভিন্ন রকম অডিও ভিডিও ইত্যাদিও মানে গেম ইত্যাদিও খেলা যায়। তাই আজকে এখন দেখবো আমরা কীভাবে অডিও ভিডিওটা প্লে করব কম্পিউটার থেকে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য বলি, আপনারা অডিও ভিডিও দেখার জন্য যেই বিষয়টা আপনাদের ভিএলসি মিডিয়া প্লেয়ার এরকম একটা সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে আপনার কম্পিউটারে, অথবা আপনার বিল্ডিংভাবেও মানে অডিও ভিডিও থাকে মানে এর মধ্যে। তা সেই বিষয়টাও আমরা এখন দেখব যে কীভাবে বিষয়টা আমরা করা হয়। যাক, আমরা যদি যে অডিও ভিডিওটা সেটা আমরা ওপেন করতে চাই, সেই জন্য আমাদের যে কোনো একটা ভিডিও ফাইলে যেতে হবে। আমি একটা ভিডিও ফাইলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি একটি ভিডিও ওপেন করতেছি। এখান দেখেন আপনারা মাহবুব আলম করেছে নামে একটা ভিডিও, এটাতে আমি ওপেন করতেছি। এখন এই ভিডিও ফাইল আপনারা দেখেন MP4, এটা এক্সটেনশন MP4 হলো ভিডিও ফাইল, আর MP3 হলো অডিও ফাইল। আমি এখানে ডাবল ক্লিক করছি। এরকম ভিডিও ফাইলে আপনারা যখন ডাবল ক্লিক করবেন তখন আপনাদের এই ভিডিওটা ওপেন হবে সেই ভিএলসি প্লেয়ারে অথবা আপনার কম্পিউটারে থাকা সেই বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমরা কীভাবে একটা অডিও ভিডিও ফাইল কীভাবে প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে একটা অডিও ভিডিও ফাইল আমরা ওপেন করি। আবারও আপনারা দেখাচ্ছি যে আপনারা কম্পিউটারে অডিও ভিডিও ফাইল ওপেন করার জন্য ভিডিওতে যাবেন। ভিডিও ফাইলের এক্সটেনশন হলো MP4 আর অডিও ফাইলের এক্সটেনশন হলো MP3। তাহলে যেই ফাইলে যাবেন ওই ফাইলে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ওই ভিডিও ফাইলটা ওপেন হবে। যাক, আপনারা এই প্রসেসটা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে একটা ভিডিও বা অডিও ফাইল ওপেন করি। এখন একটা বিষয় হলো যে আমরা
আমাদের অডিও ভিডিও ফাইলে মানে সাউন্ড কোনো সময় সাউন্ড কম থাকে, একটু বেশি থাকে, তাহলে কিভাবে আমরা সাউন্ড বাড়াবো। তাছাড়াও অডিও ভিডিও ফাইল পাওয়ার জন্য আপনাকে সার্চ বক্সে যেয়ে সার্চ করতে হতে পারে, হয়তো নাও পান, আপনাকে সার্চ বক্সে সার্চ করুন। আপনারা জানেন এই কম্পিউটারের টাস্কবারের বারের সাথে একটা সার্চ বার আছে, এখানে আপনারা লিখবেন ভিডিও, এই যে দেখেন নিচে একটা বিষয় চলে আসছে, লিখবেন ভিডিও প্লেয়ার, ভিডিও প্লেয়ার। দেখেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চলে আসছে এখানে একটা, দেখেন উইন্ডোজ ভিডিও প্লেয়ার, এরকম আপনাদের উইন্ডোজ মিডিয়া প্লেয়ার চলে আসতে পারে। আপনারা সেখানে যায় এরকম করলেই আপনাদের ভিডিও যে বিল্ডিং থাকে উইন্ডোজ 10-এর সাথে আপনাদের কম্পিউটারে যদি ওই ভিএলসি প্লেয়ার ইনস্টল নাও থাকে তাহলেও এই বিষয়টা এখান থেকেও চলে আসতে পারে। যাক, আপনারা এইভাবে সার্চ করেও সেই বিষয়টা দেখতে পারেন। যাক, আমি এই বিষয়টা দেখলাম না। এখন আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা আমরা চলে যাচ্ছি, কিভাবে পিকচার ছোট পরীক্ষা দেখা যায়। আর একটা বিষয় আপনারা এখানে দেখবো, এই কিভাবে পিকচার ছোট পরীক্ষা দেখছে, তার আগে দেখবো কিভাবে কম্পিউটার সাউন্ড প্রয়োজনে বাড়ানো বা কমানো যায়। এই বিষয়টা আমরা দেখুন, যেহেতু ভিডিওর সাথে এই বিষয়টা সংশ্লিষ্ট। আর তা করার জন্য আপনারা নিশ্চয়ই দেখেন এখানে একটা সাউন্ড স্পিকার, একটা স্পিকারের মতো একটা বিষয় আছে, এখানে ক্লিক করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন আপনারা এই যে মানে 100% স্পিকার সাউন্ড দেওয়া আছে। আপনি এটাকে ইচ্ছে করলে এইভাবে কমাইতে পারেন, এইভাবে বাড়াই নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে কম্পিউটারের সাউন্ড বাড়াবো বা কমাবো। তো যাক, এই বিষয়টা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব যে কোনো ছবি আমরা কিভাবে বড় ছোট করে দেখতে পারি। সেই বিষয়টা দেখার জন্য আমাদেরকে কী করতে হবে, সাধারণত এখানে আপনি যেই ছবি দেখতে চান, আমি মনে করলাম আমি আমার একটা ছবি দেখার জন্য আমি কম্পিউটারে প্রবেশ করলাম। জি, ছবিতে প্রবেশ করলাম, যেখানে ছবি আছে এইরকম একটা জায়গাতে প্রবেশ করলাম। ওয়ালপেপারে প্রবেশ করলাম। প্রিয় বন্ধুরা, আমি একটা প্রবেশ করলাম। একই দেখেন এই মানে এই ছবি সাধারণত পিএনজি অথবা এমপিজি এরকম এক্সটেনশন থাকে। তাইলে ধরে নেই আমি এই ছবিটাকে মানে দেখব। আর দেখার জন্য সাধারণত এই ছবিতে যদি আমরা রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে দেখেন এই ছবিটাকে বড় করে দেখার জন্য আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে। আমি রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ওপেন উইথ এই এখানে আসার পর আপনারা দেখেন কিসের মাধ্যমে আপনারা সেটাকে ওপেন করতে চান। সাধারণত উইন্ডোজ ফটো ভিউয়ার এর মাধ্যমে আমি এই ছবিটাকে ওপেন করতে চাই। আমি তাই এই উইন্ডোজ ফটো ভিউয়ার এখানে আমি ক্লিক করলাম। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমি রাইট বাটনে ক্লিক করছি, ওপেন উইথ এই অপশনটা পাবেন। এখান থেকে এই বরাবর এসে আপনারা চলে যাবেন উইন্ডোজ ফটো ভিউয়ার। আমি উইন্ডোজ ফটো ভিউয়ারে ক্লিক করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, আমাদের এই উইন্ডোজ ফটো ভিউয়ারটা এখানে প্রদর্শিত হয়েছে। এখন আপনি যদি এটাকে বড় ছোট করে দেখতে চান, তাহলে দেখেন পাশে একটা আমার মাউসের সাথে পাশে একটা বাটন আছে। এই বাটনে যদি আপনি ক্লিক করে টেনে নিতেন, এটা বড় হয় এবং ছোট হয়। তাহলে এই বিষয়টা। আর তাছাড়া আপনি এটাকে হুইল ঘুরাইলেও সেটা বড় ছোট হয়। অর্থাৎ আপনারা জানেন যে মাউসের মাঝখানে একটা হুইল আছে, এই হুইলটাও যদি আপনি ঘুরান তাহলে ছোট বড় হয়। তাহলে আপনি একটা ছবিকে ছোট বড় করে এইভাবে দেখতে পারেন। যাক, বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আপনারা কীভাবে কোনো ছবি মানে আপনাদের কম্পিউটারে দেখবেন। আমরা এখন দেখব 18 নম্বর, কীভাবে কম্পিউটারে ওয়াইফাই কানেক্টেড করা যায়। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা কম্পিউটার চালাই আমাদের বিভিন্ন সময়ে ইন্টারনেট ব্যবহার করতে হয়। আর ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদেরকে কম্পিউটারে বা ল্যাপটপে ওয়াইফাই কানেকশন দিতে হয়। আর সেই বিষয়টা কীভাবে করে সেটা আমরা দেখে নিচ্ছি এখন। প্রিয় বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার টাস্কবারে আমি যখন এই মাউসটা আমার এই বরাবর আনলাম, দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, যে আইকনের মধ্যে মানে রাখার সাথে সাথে এখানে নো কানেক্টেড এরকম একটা বিষয় চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি এই দেখেন একটা ওয়ার্ল্ডের মানে ম্যাপের মতো একটা ছবি, এখানে আমি একটা ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, যখন আমি এখানে ক্লিক করলাম,
এখানে আপনার আশেপাশে যে ইন্টারনেট মানে ওয়াইফাইগুলি আছে সেগুলির নাম প্রদর্শন করবে। আপনার যদি আপনার কম্পিউটারে আগে থেকে কোনো ইন্টারনেট মানে ওয়াইফাই কানেকশন করা থাকে তাহলে আপনার নামটি প্রথম থাকবে এবং সেখানে ক্লিক করবেন। আমি সেখানে ক্লিক করলেই আমি এখানে ক্লিক করি এবং ওয়াইফাই কানেকশন সাথে সাথে হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন মুবিন অর্থাৎ আমার ওয়াইফাই কানেকশনের যেই মানে নামটা আমি এখানে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, আমি যখন এখানে ক্লিক করলাম তখন কানেক্টেড কথাটা চলে আসলো। আপনি যদি সর্বপ্রথম হয় তাহলে এই কানেক্টেড কথার আগে আপনাকে পাসওয়ার্ডের একটা বিষয় থাকতে পারে, সেটা দিতে হবে এবং দিয়ে নেক্সট করলেই আপনি কানেক্টেড হয়ে যাবেন। আর যেহেতু আমি আগে থেকে আমার এই কম্পিউটারে এই মুবিন নামের যে ওয়াইফাইটা ছিল সেটা কানেক্টেড করা আছে, সেই জন্য এখন আর সে পাসওয়ার্ড চাচ্ছে না, সে শুধু কানেক্ট দিলেই সে সরাসরি কানেক্ট হয়ে যাবে। এখন দেখেন এই ছবিটা এরকম, আমরা যদি কানেক্টেড হয় তাহলে এই আইকনটার একটু মানে আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আমি কানেক্টে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, আমার ল্যাপটপটা এখন আমি ওয়াইফাইয়ের সাথে মানে কানেক্টেড করে নিচ্ছি। দেখেন প্রিয় বন্ধুরা, আপনারা যখন এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিলাম তখন দেখেন এই আগে একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। ইন্টারনেট অ্যাক্সেস মুভিং টু এই বিষয়ে কথাটা এখানে চলে আসে, অর্থাৎ আমার ল্যাপটপটা এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে গেছে। তাইলে আপনারা বুঝতে পারলেন যে আমরা ইন্টারনেট কীভাবে কানেকশন দিতে হয় ল্যাপটপের সাথে। যাক, আমরা এখন আবার একটু যাচ্ছি। আমরা ওয়াইফাই কানেকশনটা আমরা করে নিলাম। এখন আমরা যা করব সেটা হলো যে গুগল ক্রোম অথবা ব্রাউজার আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা আমরা এখন দেখাতে যাচ্ছি 19 নম্বরে, যে গুগল ক্রোম ব্যবহার করবেন কিভাবে সেই বিষয়টা। তা আসলে আপনাদের অবগতির জন্য বলি যে আমরা সাধারণত আমাদের মানে কম্পিউটারে এরকম ব্রাউজার অনেকগুলো ব্রাউজারই থাকে, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা ইত্যাদি থাকতে পারে। তাছাড়া আপনাদের আমাদের উইন্ডোজ 10-এর সাথে মানে এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার থাকতে পারে। আর যদি না থাকে তাহলে সেই বিষয়গুলো আপনাদের ইনস্টল করে নিতে হবে। আর এক্সপ্লোরারটা বিল্ডিং হিসেবে থাকে। আর যদি আমি এখন মানে গুগল ক্রোম সেই ব্রাউজারটা ওপেন করব, সেটা করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখেন আপনারা আমার টাস্কবারের নিচে একটা আইকন, এটা হলো গুগল ক্রোমের আইকন, এখানে লেখাটাও চলে আসছে। আমরা যদি এটাকে ওপেন করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। আর তার আগে অবশ্যই আমাদের কম্পিউটার বা ল্যাপটপটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনারা অবগতির জন্য বলি, কিছুক্ষণ আগে আমরা এই ইন্টারনেট কানেকশনটা দিয়ে রেখেছি। এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি এবং সেটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। একটা ইন্টারফেস এটা ওপেন হচ্ছে। আর আপনাদের অবগতির জন্য বলি, আমরা এখানে এটা দেখছেন এই গুগল ক্রোম, এটা সার্চ বক্স। এই সার্চ এখানে আমরা কোনো ওয়েবসাইটে যেতে চাইলে এখানে সার্চ করতে হয়। তাছাড়া আমরা আরেকটা বিষয় হলো যে আমরা গুগলে প্রবেশ করলাম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন গুগলের একদম ইন্টারফেসটি চলে আসছে। এখানেও আমরা বিভিন্ন সার্চ করতে পারি, সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলিতে আমরা যেতে পারি। যেমন আমরা এই গুগল ক্রোম কীভাবে ওপেন করতে হয় সেই বিষয়টা আমরা দেখলাম। আর এই বিষয়টার মধ্যে দেখে আমরা আরও দেখলাম যে আমাদের এখানে এটাও একটা সার্চ অপশন। আর এখানে এটা একটি সার্চ অপশন, এখানে আমরা যা কিছু লিখি সেই বিষয়ে আমরা ওইখানে চলে যাই। যেমন ধরেন আমি যদি এখানে লিখি যে youtube.com অথবা লিখি, চলে আসছে অবশ্য যে youtube.com। আমি যখন লিখছি তখনই চলে আসছে। আমরা যখন এখানে এইটা চলে আসবে তখন এখানে ক্লিক করার কোনো অপশন নেই। আসার পর আমাদেরকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। আমি এন্টার প্রেস করলাম। প্রিয় বন্ধুরা দেখেন, এন্টার প্রেস করলাম, আমি ইউটিউবে চলে গেলাম। আপনাদের অবগতির জন্য বলি, আমরা ইউটিউব থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারি। আমরা ইউটিউবে চলে আসলাম। তাইলে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা ইন্টারনেট ব্যবহার করে কিভাবে ইউটিউবে চলে আসতে পারি। এখন আমি যদি আমার ওয়েবসাইটে আমার কি বলা হয় যে আমার চ্যানেলটিতে যাই, তাহলে আমি যেটা করবো সেটা হলো এখানে আমার চ্যানেলটিতে যাচ্ছি। জি প্রিয় ভিউয়ার্স, আমি আমার চ্যানেলটিতে চলে আসলাম। আমরা কীভাবে আসলাম সেই বিষয়টা আপনাদের দেখালাম যে আমরা ইউটিউব কীভাবে ব্যবহার করতে পারি। এটা আমার চ্যানেল। আর এই চ্যানেলে আপনাদের অবগতির জন্য বলি, আমি ভিডিওতে যাচ্ছি। আমার চ্যানেলে প্রায় 145-এর মতো ভিডিও আছে। এখানে সব শিক্ষামূলক ভিডিওগুলি সাধারণত প্রদর্শিত হয়। আর বিশেষ করে কম্পিউটার রিলেটেড, ফেসবুক রিলেটেড, তারপরে মোবাইল রিলেটেড, ক্লাস 9-10-এর ম্যাথমেটিক্স, তাছাড়া বিভিন্ন মানে
কী বলবো হয় যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার অথবা যে কোনো নিয়োগ পরীক্ষার অঙ্কের সমাধানগুলো খুব শর্টকাট মেথডে ইএফটি শিক্ষক বাতায়ন অর্থাৎ সকল শিক্ষামূলক বিষয়গুলো এখানে প্রদর্শিত হয়। আপনাদের জন্য অবশ্যই যেহেতু একটু সুযোগ পেয়েছে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিয়েছি, আপনারা আমার এই চ্যানেলটিতে প্রবেশ করলে এই বিষয়গুলি জানতে পারবেন। যাক, তাহলে আপনাদের প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে চ্যানেলে চলে আসি, আমরা ইউটিউব ব্যবহার করতে পারি। আর এখন যদি আপনি যে কোনো একটা, যেমন ধরেন আপনারা যদি এই কোনো চ্যানেলে এসে অথবা এরকম ক্লিক করেন, তাহলে আমাদের এই কি বলবো যে ভিডিওগুলো এখানে প্রদর্শিত হবে। দেখেন আমি একটা ভিডিওতে ক্লিক করলাম আর এখানে ভিডিওটা চলে আসছে, একটু সময় নিচ্ছে। ক্যামটেসিয়ার ইন্টারফেস অর্থাৎ হোম পেজ, এই পেজ থেকে আপনাদের অবগতির জন্য বলি মাত্র ক্যামটেসিয়ার পুরো একটা ভিডিও প্রায় 1 ঘন্টা 15 মিনিটের একটা, অর্থাৎ A to Z অর্থাৎ সমস্ত বিষয়গুলি এই ক্যামটেসিয়ার আছে। সেই বিষয়গুলি আপনারা কিভাবে আপনারা একটা ভিডিওকে এডিটিং করা যায় তার সমস্ত বিষয়গুলি এই ভিডিওতে আছে। যাক, এখন যদি আমরা এখান থেকে চলে যেতে চাই তাহলে আমাদেরকে এই যে রাইট বাম দিকে আপনাদের অবগতির জন্য বাম দিকে এখানে একটা অ্যারো চিহ্ন আছে সেটা, আর এটা যদি আমি বন্ধ করে রাখতে চাই তাহলে দেখেন এখানে ক্লিক করলে এই ভিডিওটা বন্ধ হয়ে গেল। এবং এখান থেকে যদি আমরা বেরিয়ে যেতে চাই তাহলে এর ক্লিক রাইট বাটনে মানে লেফট এরোতে ক্লিক করতে হবে এবং লেফট এরোতে ক্লিক করলে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবং এখান থেকে আমাদের ইউটিউবের হোম পেজ হইলো আপনাদের দেখাচ্ছি আমি আবার, এটা হলো ইউটিউবের হোম পেজ। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যা চান সেই বিষয়গুলি আপনি এখান থেকে বের করে নিতে পারেন। আর যদি কোনো কিছু আরও জানতে চান বা সার্চ করতে চান, দেখেন এখানে একটা সার্চ অপশন আছে, এখানে সার্চ করলে সেটা আপনারা এখান থেকে সার্চ করতে পারবেন। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারতেছেন যে আমরা ইউটিউব কীভাবে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমরা আবার একদম আমাদের ওয়েবসাইটের প্রথমে চলে যাচ্ছি। জি, এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই ফেসবুক মানে পরিচালনা করতে পারি। এখানে আপনারা দেখেন এখানে ফেসবুকের আইকন এই যে মানে বুকমার্কস আছে, আপনি এখানে সার্চ করেও সেখানে যেতে পারেন, অথবা আপনি সরাসরি এরকম আইকন যদি আপনার বুকমার্কে থাকে সেখান থেকেও যেতে পারেন। যেমন আমি যদি আমার ফেসবুকে যাই তাহলে এখানে ক্লিক করতে হবে, আর আপনার নতুন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুকটি লগ ইন করে নিতে হবে পাসওয়ার্ডের মাধ্যমে অথবা ইউজার আইডি এর মাধ্যমে। যেহেতু আমারটা লগ ইন করাই আছে সুতরাং আমি ফেসবুকে ঢোকার সাথে সাথে আপনারা দেখেন আপনার সরাসরি ফেসবুকে চলে আসছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা এইভাবে কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করে কোনো মানে কি বলবো কোনো মানে কি বলবো যে কোনো ইয়ার মাধ্যমে সেটা আমরা মানে ব্রাউজ করতে পারি। তো যাক, এই বিষয়টা আমরা দেখলাম। তো বিষয়টা আমরা দেখে নিলাম যে আমরা আসলে কিভাবে মানে এই কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহার করতে পারি মোবাইলের মাধ্যমে। তাই এখান থেকে আমি এটা থেকে বের হয়ে গেলাম। তাহলে আমাদের যেই আরও ধারাবাহিকতার যে বিষয়গুলি ছিল যে আমরা ফেসবুকে ইউটিউব ব্যবহার করতে চাই তাহলে কীভাবে ব্যবহার করব, এর জন্য যা করতে হলো সেই বিষয়টা আমি লিখে রেখেছি। আপনারা কম্পিউটারের মধ্যে নেট কানেকশন থাকতে হবে, একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখন অ্যাড্রেস বার টাইপ করুন ফেসবুক বা ইউটিউব, তারপরে এন্টার দিন। দেখেন এই বিষয়টা আমার লিখা আছে, আপনারা সেই বিষয়টা করে আপনারা ইজিলিভাবে যারা নতুন যারা মানে ইউটিউব বা কম্পিউটার ব্যবহার করতে তারা সহজেই এই ফেসবুকটা ব্যবহার করতে পারেন। যাক, এখন আমরা যা বিষয়টা ব্যবহার করব যে নোটপ্যাডে কীভাবে লেখালেখি করা যায় সেই বিষয়টা। এখন আমরা অনেক কিছুই দেখলাম, এখন আমরা কিছু লেখালেখি করতে চাই। লেখালেখি করার জন্য আপনাদের যে আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলি থাকতে হয় যে MS অফিস, মানে সাধারণত প্রত্যেকটা কম্পিউটারে থাকে। আর এটা হলো অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার MS অফিস, এটাকে ইনস্টল করে নিতে হয়। আর যদি না থাকে তারপরও আমরা লেখালেখি করতে পারি। তা করার জন্য আমাদের এই বিল্ডিং অর্থাৎ উইন্ডোজ 10 এর সাথে বিল্ডিং নোটপ্যাড থাকে, সেখানে আমরা লেখালেখি করতে পারি। আর তার জন্য আমাদেরকে একটা নোটপ্যাড নামক একটা অপশন আছে, সেখানে যেয়ে লেখালেখি করতে হয়। আর সেটা পাওয়ার জন্য আমাদের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন নোটপ্যাড। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য বলি, আমাদের কথাটা দেখেন লেখা আছে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন নোটপ্যাড।
তাইলে আমরা সার্চ অপশন যাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে সার্চ অপশন কোথায় আছে। আমি আগে বলেছিলাম যে আমাদের এই টাস্ক বারের সাথে একটা সার্চ, এই দেখেন এইটা হলো সার্চ অপশন। এখানে ক্লিক করবেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে একটা কার্সার বিল্ডিং হচ্ছে, এখানে আপনারা লিখবেন নোটপ্যাড। তাইলে এই কম্পিউটারে যে নোটপ্যাডগুলি মানে এই যে প্রোগ্রামটা আছে সেটা আপনার সামনে চলে আসবে। আমি লিখতেছি নোটপ্যাড। দেখেন আমি শুধু নোট লিখছি আর নোটপ্যাড কথাটা চলে আসে। দেখেন প্রয়োজনে আমি NOTE লিখছি আর এখানে নোটপ্যাড কথাটা চলে আসছে। এখন যদি আপনারা এখানে ক্লিক করেন, আমি এখানে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা দেখেন আমি এখানে ক্লিক করলাম, এটাকে একটু ম্যাক্সিমাইজ করে দিলাম। এখন দেখেন একটা কার্সার আছে, এখান থেকে আপনি আপনার যা এই বিষয়গুলি লেখালেখি করতে পারেন। যেমন আমি যেমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এখানে লেখা এরকম লেখা যায়। তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন। আর যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে কার্সারটা আবার নিচে চলে আসবে, আর যদি না হয় তাহলে এই লেখাটা এইভাবে চলতে থাকবে। তাহলে আমরা নোটপ্যাড ব্যবহার করে কীভাবে লেখালেখি করতে পারি সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এখানে বাংলাও লিখতে পারেন, ইংরেজিও লিখতে পারেন। আমি সাধারণত বাংলায় লিখলাম। তাইলে এখন আমি যদি এটাকে আবার ক্লোজ করে দিতে চান তাহলে এভাবে ক্লোজ করে দিতে চাই। এখন ক্লোজ করে দেওয়ার সময় সাথে চলে আসবে যে আমি এই লেখাটা সেভ করে রাখতে চাই কিনা। আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে সেভে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করার পরে একটা নাম চাইবে, সেই নামটা আপনাকে দিয়ে দিতে হবে। যেমন আমি সেভে ক্লিক করলাম, দেখেন সেভে যখন ক্লিক করলাম তখন এই নোটপ্যাড অর্থাৎ এই ফাইলটার একটা নাম চাচ্ছে এখানে। এই নামটা দিয়ে আমি যদি এখানে সেভ করি তাহলে সেটা সেভ হয়ে যাবে। যেহেতু আমাদের প্রয়োজন নেই সেই জন্য আমি এটাকে কেটে বের হয়ে গেলাম এবং এখানে ডোন্ট সেভ আমি এখানে বের করলাম। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন যে আমরা নোটপ্যাড কীভাবে ব্যবহার, অর্থাৎ সার্চ অপশনে, অর্থাৎ এই সার্চ অপশনে যেয়ে আমি শুধু নোটপ্যাড লিখছি আর এই নোটপ্যাডটা এখানে চলে আসছে। যাক, এখন পরবর্তী যে বিষয়টা সেটা আমরা যাচ্ছি। পরবর্তী বিষয়টা কি, ওয়ার্ডপ্যাডে কীভাবে লেখা যাচ্ছে। নোটপ্যাড ছাড়াও আরেকটা বিষয় আছে ওয়ার্ডপ্যাড, সেইটাও নোটপ্যাডের মতোই, সেটা আমরা কীভাবে লিখতে পারি তাও সার্চ অপশনে গিয়ে সার্চ করেন ওয়ার্ডপ্যাড। তাহলে নিশ্চয়ই আপনারা সার্চ অপশন বিষয়টা বুঝতে পেরেছেন। যে এখানে আমাদের ওয়ার্ডপ্যাড ব্যবহার করতে হবে। আমি সার্চ অপশনে গেলাম আর ওয়ার্ডপ্যাড বানানটা ভুল করছি এসব। জি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্যাড লেখার সাথে সাথে ওয়ার্ডপ্যাড কথাটা চলে আসছে। এখন আপনারা যদি এখানে ক্লিক করেন অথবা এখানে ক্লিক করেন তাহলে ওয়ার্ডপ্যাড চলে, আমি এখানে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা একটু ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। প্রিয় বন্ধুরা আমরা ওয়ার্ডপ্যাডে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের যেখানে এখানে আপনি লিখতে পারবেন। আমরা এটা কেটে দিই। যাক, একটু সমস্যা করছে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। ওয়ার্ডপ্যাড একটু বের হয়ে গেলাম আমি সেখান থেকে। একটু লিখতে সমস্যা হচ্ছে নেট কানেকশন থাকার কারণে হয়তো। যাক, আমরা ওয়ার্ডপ্যাডও ঠিক মানে নোটপ্যাডের মতো লেখা যায়। 22 নম্বর বিষয়টা হলো কম্পিউটার কীভাবে ক্যালেন্ডার দেখবেন। আপনার কম্পিউটারে কীভাবে ক্যালেন্ডার দেখবেন সেই বিষয়টা আমরা এখন দেখে নিচ্ছি। 22 নম্বরে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন ক্যালেন্ডার। আমি সার্চ অপশন আপনারা জানেন, সার্চ অপশনে গেলাম, আমি ক্যালেন্ডার লিখি।
যেন আমি যখন ক্যালেন্ডার একটু লিখছি পরে CLEN লেখার সাথে এত উপরে ক্যালেন্ডার কথাটা চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, আর দেখেন আপনাদের আমাদের এই ল্যাপটপের মধ্যে যে ক্যালেন্ডার ছিল সেইটা চলে আসছে, এখন চলে আসবে হয়তো। প্রিয় ভিউয়ার্স, একটু সময় নিচ্ছে। দেখেন আমাদের এই ক্যালেন্ডার চলে আসছে। এখন এই ক্যালেন্ডারের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। এই ক্যালেন্ডারের মধ্যে অনেক বিষয়গুলি আছে এখানে, যেমন এখানে ক্যালেন্ডার আজকের 6 তারিখ চলে আসছে, তারপরে এখান থেকে এই ক্যালেন্ডার দেখা যায়। তাছাড়া আরও কিছু বিষয় এখানে অ্যাড করা যায়, যেমন আজকের বিষয়টা চলে আসছে এখানে। আরও কিছু বিষয় এখানে অ্যাড করা যায়, যেমন ধরেন এখানে ক্লিক করলাম মান্থলি, ইয়ারলি, কীভাবে আপনি মানে ক্যালেন্ডার দেখতে চান সেই বিষয়গুলো এখান থেকে অ্যাড করা যায়। তাছাড়া আরও কিছু, যেমন নিউ ইভেন্টস, এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার দেখেন এখানে ক্লিক করলেন, আমি এই প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলে আমি এখানে কোনো ইভেন্টস লিখে লিখতে চাইলে সেটা এখানে লিখে রাখলেন। কারো বার্থডে উইশ করতে পারবেন, এক সেকেন্ডের টাইম সময় দিয়ে রাখলে ওই মোতাবেক আপনাকে কম্পিউটার আপনাকে একটা সিগন্যাল দিয়ে জানাবে এবং আপনাকে সেই বিষয়টা মনে করে দেবে। যাক, এই বিষয়টা এখান থেকে করা যায়। আর আপনার ক্যালেন্ডার কীভাবে মানে দেখা যায় সেই বিষয়টা আপনারা দেখতে পেলেন। এখন আমরা আরও পরবর্তী আরেকটা বিষয় চলে যাচ্ছি, সেটা হলো কম্পিউটারে কীভাবে ছবি আঁকা যায়। তার জন্য সার্চ অপশন গিয়ে সার্চ করুন পেন্ট 3D বিল্ডার, 3D ভিউয়ার, 4টা বিষয় আছে। পেন্ট আমরা কম্পিউটারে নানান কিছু বিষয় আঁকাঝোঁকা করতে পারি, আর তার জন্য এরকম একটা অপশন আমরা পাবেন। আর সেখানে বিভিন্ন রকম মানে বিষয়গুলি মানে ছবি আঁকা যায় বাচ্চাদের জন্য অথবা নিজেরা বড়রা সেই বিষয়টা করতে পারে। তার জন্য আমাদেরকে কী করতে হবে, সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পেন ইত্যাদি। তাহলে আমরা এখন সার্চ অপশন যাচ্ছি। তাছাড়া আমাদের সার্চ অপশন ছাড়াও আপনাদের অবগতির জন্য বলি, আমরা সার্চ অপশনে ছাড়াও অন্য কোনো বিষয় অন্য কোনোভাবেও কম্পিউটার থেকে এই বিষয়গুলি পেতে পারি। যেমন ধরেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যখন এই স্টার্ট বারে ক্লিক করব, দেখেন স্টার্ট বারে ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটারে যতগুলি প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলি এখানে সব সজ্জিত আছে। এখান থেকেও আপনি সেই বিষয়গুলি পেতে পারেন। তবে এখান থেকে বের করতে একটু কষ্ট হয়, সেই জন্য আমরা সার্চ অপশনে যাই, সার্চ করলে সবচেয়ে ভালো হয়। যেমন ধরেন হ্যাঁ, এখানেও পেন্ট আছে, আমি পেন্টে ক্লিক করব। যেমন দেখেন এই যে 3D, এই যে পেন্ট 3D, আমি এখানে ক্লিক করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, আমি নিউটা খুলতে চাই, একটা নতুন পেন্ট খুলতে চাই। নিউতে ক্লিক করলাম, চলে আসছে একটু বড়ই। দেখেন এখান থেকে আপনি বিভিন্ন রকম বিষয়গুলি মানে করা যায়। যেমন নানান এরকম পেন টুল আছে, এই টুল আছে, নানান বিষয় আছে। এই বিষয়গুলি এখান থেকে ব্যবহার করে আপনি এই বিষয়গুলি এখানেও এই নানান রকম বিষয়গুলি আঁকাঝুঁকি করা যায়। যাক, তাহলে এই বিষয়টা আসলে কীভাবে আঁকাঝুঁকি করা যায়, এমনি তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই আর আমি এই বিষয়গুলি দেখালাম না। আপনারা এই যেহেতু পেন্টে এসে যে আঁকাঝুঁকি করা যায়, এই অপশনগুলি একটার পর একটা যদি আপনারা ক্লিক করে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যাক, আমি আর আঁকলাম না, আমি এখান থেকে বের হয়ে গেলাম। ডোন্ট সেভ, আমি সেভ করলাম না। তাছাড়া আপনারা এখান থেকেও যাওয়া যায়। আমি পেন্ট লিখতেছি, দেখেন এটা আরেকটা পেন্ট, আরেকটা আমরা দেখছিলাম 3D পেন্ট, আরেকটা হলো শুধু পেন্ট। দেখেন এখানে ক্লিক করলাম আমি, আরেকটা প্রোগ্রাম। দেখেন এই প্রোগ্রামটা ওইটা থেকে একটু আলাদা। দেখেন এখানে এই একটা প্রোগ্রাম চলে আসছে। আপনারা এখানেও নানান বিভিন্ন রকম বিষয়গুলি আছে, এখান থেকে বিভিন্ন রকম অপশনগুলি নিয়ে এখানে আঁকাঝুঁকি করা যায়। যেমন শেপ নেওয়া যায়, এখান থেকে যদি কোনো শেপ নিতে চান, যেমন এক শেপ নিলেন, তারপরে আরও কোনো শেপ নিতে চান, যদি আমি এটার উপর আরেকটা শেপ নিলাম, এরকম নিতে চান যদি নেওয়া যায়। আমি এটা কেটে দিলাম, আমি এই শেপটা নিলাম। দেখেন আমি যদি এখন এটাকে একটু কি বলবো, যে এটাকে যদি আমি একটু কালার দিতে চাই, আমি একটা কাজ করি সাধারণত, এখন যদি আপনি এটার মধ্যে কোনো কালার দিতে চান, দেখেন এই কালার টুলস আছে, এখান থেকে যদি আপনি কালার নিয়ে এটাকে যদি ছেড়ে দেন তাহলে দেখেন এটা কালার হয়ে গেছে। এখন এটার মধ্যে যদি ছেড়ে দেন তাহলে এটা যদি লাল দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে একটা ইজিলি একটা পতাকা হয়ে গেছে। দেখেন একটা পতাকার মতো হয়ে গেছে। এখন যদি এখানে একটা বার নিয়ে নেন, এরকম একটা বার নিয়ে যদি নেন তাহলে তো পতাকার একটা রশি হয়ে গেছে এখানে। অর্থাৎ এইভাবে
এইভাবে আপনারা এখান থেকে এই কাজগুলি করা যায়। দেখ এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে এখানে একটা বাংলাদেশের পতাকার মতো হয়ে গেছে অনেকটা, তা এই কাজগুলি এখান থেকে করা যায়। তাছাড়া আবার ব্রাশ টুল আছে, অন্যান্য সাইজ আছে, যেমন ধরেন এটাকে যদি একটু মোটা করতে চান, এখানে একটা কিছু বিষয় আছে, আপনি যদি একটা দেন দেখেন এই স্কেলটা মোটা হয়ে গেছে। এই বিষয়গুলি এখানে আরও অনেকগুলো বিষয় আছে। এখন যদি এটাকে আপনি কোনো সময় মুছে দিতে চান, যেমন এই অংশটুকু আমি মুছে দিতে চাই, দেখেন মুছে গেল, এই অংশটুকু মুছে গেল, তাহলে এই ব্রাশ টুল অর্থাৎ এখান থেকে এই বিষয়গুলি করা যায়। তো যাক, আপনারা একটু বিষয়টা নাড়াচাড়া করবেন, তাইলে বিষয়টা সুন্দর করে দেখতে পাবেন। তাছাড়া এখান থেকে ক্রপ করা যায় আর অন্যান্য বিষয়গুলি, অথবা কপি পেস্ট করা যায়, তাইলে বিষয়গুলো এখান থেকে করতে পারেন। এবং সমস্ত কিছু করার পর আপনি যখন সেভ করতে পারেন, অথবা কোনো ইমেজ এনেও সেখানে কাজ করা যায়। তাইলে এটা হলো পেন্ট। আর আমরা কীভাবে যাবো সেই বিষয়টা আমরা নিশ্চয়ই দেখবো। আমি এখন আর কিছু দেখাচ্ছি না, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর যেহেতু এই কাজটা করেছি, আমি এটা সেভ করতে চাই কিনা কম্পিউটার সেটা বলতেছে যে আপনি ক্লোজ করে ফেলছেন, যে কাজটা করছেন এটাকে আপনি সেভ করে রেখে দিতে চান না, আসলে আমার দরকার নাই, যদি রাখতে চাই তাহলে সেভে ক্লিক করবো এবং একটা নাম দিতে হবে, সেই যে কোনো নাম দিয়ে সেটাকে সেভ করে দেবো, ডোন্ট সেভ। তাহলে আমি এটাকে ডোন্ট সেভ দিয়ে বের হয়ে গেলাম। তো যাক, আপনারা ছবির বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখন আবার যাচ্ছি পরবর্তী এই ছবি বিষয়টা আমরা দেখলাম। এখন কম্পিউটারে কীভাবে অ্যালার্ম সেট করবেন, সার্জেটে গিয়ে অ্যালার্ম ক্লক, অর্থাৎ আপনারা আমরা কম্পিউটারে কোনো সময় অ্যালার্ম সেট করতে হয় যে কতটা পর্যন্ত কাজ করবেন অথবা কোন সময় কাজ বন্ধ করবেন, সেই জন্য অ্যালার্ম সেট করে রেখে দিতে হয়। আর তা করার জন্য আমাদেরকে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে অ্যালার্ম ক্লক। তো আমি যাচ্ছি, আমি আবার স্ক্রিনে যাচ্ছি। এই সার্চ অপশন আপনারা জানেন কোথায় সার্চ অপশন থাকে। আমি এখানে অ্যালার্ম চলে আসছে, অবশ্য আমি শুধু রাখছি, পরে এখানে অ্যালার্ম ক্লক চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম। আপনারা জানেন যে কীভাবে অ্যালার্ম সেট করতে হয়। আপনারা মোবাইলে যেভাবে অ্যালার্ম সেট করেন এখান থেকেও অ্যালার্ম সেট করে সেট নিউ টাইম, এখানে যদি ক্লিক করেন আপনি এই টাইম চলে আসবে। এই টাইম থেকে আপনি টাইম দিয়ে সেটাকে সেভ করে দিলে এটা অ্যালার্ম সেট হয়ে যায় আপনার যখন ইচ্ছা। তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কম্পিউটারে কীভাবে অ্যালার্ম সেট করতে পারি। যাক, এই বিষয়টা আপনারা দেখেছেন। আমরা পরবর্তীতে আরেকটু চলে যাব। এখন দেখে নিচ্ছি আমরা কম্পিউটার দিয়ে কীভাবে ক্যালকুলেটর, প্লিজ আপনারা আমাদের অনেক সময় এটা জরুরি একটা বিষয়, আমাদের কম্পিউটারে ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। আর সেটা আমরা পাওয়ার জন্য সাধারণত সার্চ অপশনে যাই লিখবো ক্যালকুলেটর লিখবো, অথবা আমরা এখান থেকেও এই ক্যালকুলেটর বিষয়টা এখানে হয়তো থাকতে পারে, আমরা এখান থেকেও বিষয়টা দেখে নিতে পারি। যেমন এই যে ক্যালকুলেটর, এই বিষয়টা চলে আসছে এখানে, আপনারা সার্চ অপশনে গেলেও পাবেন। আর এখানেও দেখেন, এখানেও ক্যালেন্ডার বিষয়টা ছিল, আমরা এখান থেকে সার্চ করে নিলাম, ওপেন করে নিলাম। দেখেন এখানে চলছে। আপনারা ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করতে হয় আমরা জানেন, কোনটু ইকুয়াল, দেখেন এখানে চলে আসে। তাহলে এই বিষয়টা বুঝতে পারতেছেন যে আমরা আর এই ক্যালকুলেটরটার পরিবর্তনও করা যায়, একটু ছোটো বড়ো করা যায়, যেখানে একটু ছোটো বড়ো করা যায়, আবার একটু অন্যরকম করা যায়, এই বিষয়টা করা যায়। এখানে একটু আপনারা যদি করেন তাহলে সেই বিষয়টা, আর এখানে ক্লিক করে সেটা সায়েন্টিফিক করবেন, স্ট্যান্ডার্ড করবেন, অথবা অন্য কোনো ক্যালকুলেটর, কারেন্সি, অন্য ভলিউম, এই বিষয়গুলো এখান থেকে নির্ণয় করা যায়। ডাটা কালেকশন, যেমন ভলিউম, কারেন্সি, এখানে যখন ক্লিক করেন আরেকটা কারেন্সির বিষয় চলে আসবে, এবং এখানে কারেন্সি আপনি যা দিবেন সেটা একটা থেকে আরেকটাকে কনভার্ট হবে। এখন এখানে বাংলাদেশি দিয়ে এখানে যদি ডলার দেন তাহলে বাংলাদেশি টাকার লেখার সাথে সাথে বাংলাদেশে সাথে সাথে ডলারে কনভার্ট হয়ে যাবে। যাক, এই বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এখানে কীভাবে আবার স্ট্যান্ডার্ডে করলে আবার স্ট্যান্ডার্ডে চলে আসে। যাক, বিষয়টা আমরা ক্যালকুলেটর কীভাবে বের করতে হয় সেই বিষয়টা আমরা আর ক্যালকুলেটর ব্যবহার নিচ্ছি, আপনারা অনেক ভালো জানেন। তাহলে অথবা এখানে যদি আমরা ক্যালকুলেটর লেখেন CL, দেখেন এটা চলে আসছে নিচে, ক্যালকুলেটর কথাটা চলে আসছে। তাহলে এখান থেকেও সার্চ করে আপনারা এই বিষয়টা বের করে নিতে পারেন। যাক, আমরা আবার চলে যাচ্ছি পরের বিষয়ে। ক্যালকুলেটর দেখলাম। 26 নম্বর, কম্পিউটারে কীভাবে ম্যাপের মাধ্যমে আপনার অবস্থান জেনে নেবেন। সার্চ অপশনে গিয়ে লেখেন ম্যাপ। আর তাহলে আমাদের ম্যাপটাকে আগে দেখে নিই। তাহলে আমাদের বের করতে হবে কীভাবে, যে আমরা সার্চ অপশনে গিয়ে লিখব ম্যাপ। প্রিয় বন্ধুরা, আমরা এই সার্চ অপশনে গেলাম, এখানে আমরা লিখি ম্যাপ। আমি ম্যাপ লিখলাম, দেখেন ম্যাপ কথাটা চলে আসছে এখানে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার সামনে ম্যাপটা চলে আসবে।
অর্থাৎ এখান থেকে আপনার লোকেশনটা অথবা আপনারা নির্ণয় করে নিতে পারেন যে আপনি কোথায় আছেন, কী আসে, বিষয়গুলো এখান থেকেও নির্ণয় করা যায়। একটু সময় নিচ্ছে যেহেতু। আর বিষয়টা হলো, এই বিষয়টা পাওয়ার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে। দেখেন এখানে চলে আসছে, আমি একটু ছোট করে নিই এটাকে। দেখেন আমার অবস্থানটা চলে আসছে, আমি কোথায় আছি প্রিয় ভিউয়ার্স। আমি অবস্থানটা চলে আসছি বাংলাদেশ, তারপরে এইতে ঢাকা, আমি কোথায় আছি আমার অবস্থান দেখেন প্রিয় বন্ধুরা, বাংলাদেশে, আমরা বাংলাদেশে এই অবস্থানে আছি আমি। হ্যাঁ, আর একটু বড় করে নিলে ইন্ডিয়া, এই অর্থাৎ এখানে মানে বিষয়টা দেখা। আর তাছাড়া আপনি এখানে যদি সার্চ করার অপশনও আছে, যেমন আমি নরসিংদী সার্চ করি, আমি নরসিংদী সার্চ করলাম এবং একটা এন্টার প্রেস করলাম। দেখেন প্রিয় বন্ধুরা, এই সার্চ করে আমাকে নরসিংদীতে নিয়ে আসছে। দেখেন এই যে ঢাকা নরসিংদীতে নিয়ে আসছে। একটু ছোটো যদি করি আমরা সেই বিষয়টা দেখেন, আমরা ছোটো করলাম, একটু ছোটো যদি করি আমরা, এই নরসিংদী কোন জায়গায় সেটা আমাকে দেখাচ্ছে। আমরা নরসিংদীটা কোন জায়গায়, বাংলাদেশের কোন জায়গায় নরসিংদী, ঢাকার কোন জায়গায়, মানে কোন জায়গায় সেটা সেই বিষয়টা আপনাকে এখানে দেখিয়ে দেয়। যাক, এই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে ম্যাপ ব্যবহার করতে পারি। তাহলে আমাদের কী করতে হবে, সার্চ অপশনে যাই লিখতে হবে ম্যাপ, আর সেটা আমরা এখানে ইজিলি দেখে নিতে পারি। যাক, এখন আমরা দেখে নিব আমাদের পরবর্তী ওয়েদার, অর্থাৎ আবহাওয়ার বিষয়টা কীভাবে জানতে পারি। আমরা আমাদের ল্যাপটপে যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে ওয়েদারের ব্যাপারটা জানতে পারি। তাহলে আমাদের সার্চ অপশনে সার্চ করতে হবে ওয়েদার। আমি একটু সার্চ করছি, দেখে নেন আপনারা। আমি সার্চ অপশনে চলে আসলাম, এখন ওয়েদার লিখে বলছি আমি এখানে ক্লিক করলাম। দেখেন প্রিয় ভিউয়ার্সরা, আপনারা অবগতর জন্য বলছি যে ওয়েদারকে আমি কীভাবে ওয়েদার জানতে পারি এই ল্যাপটপের মাধ্যমে অথবা কম্পিউটারের মধ্যে। যদি আপনার মানে নেট কানেকশন না থাকে তাহলে ইজিলি আপনি এই বিষয়টা জানতে পারেন। যেখানে দেখেন সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে। দেখেন ওয়েদার, আজকের তাপমাত্রা, আরও অন্যান্য বিষয়গুলি এখানে মানে বৃষ্টিপাত ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। আপনারা একটু নাড়াচাড়া করলে আরও দেখতে পারেন। তাছাড়া এখান থেকে বিভিন্ন অপশনগুলি আছে, এই অপশনগুলো থেকেও আপনাদের আরও বিষয়গুলি জানতে পারেন। নিউজ, এই যে নিউজ চলে আসছে এখানে, তারপরে হিস্টোরিক্যাল ওয়েদার, তারপরে ফেভারিটস, তারপরে সেন্ট ফিডব্যাক ইত্যাদি বিষয়গুলো এখানে চলে আসছে। এখান থেকে আপনারা সেই বিষয়টাও দেখে নিতে পারেন। অ্যাড ফেভারিটস, তারপরে এটাকে যদি আপনি পিন আপ করে রাখতে চান সেই বিষয়গুলো এখানে চলে আসে। তাহলে আর এই বিষয়টা জানার জন্য অবশ্যই আপনার ল্যাপটপে নেটের কানেকশন থাকতে হবে। তার আজকের তাপমাত্রা সেন্টিগ্রেড, ফারেনহাইট, এখানে সেন্টিগ্রেড আছে, এখানে যদি আপনি ক্লিক করি তাহলে সেটা ফারেনহাইটে চলে। দেখেন এখানে সেন্টিগ্রেড ছিল, এখন ফারেনহাইটে চলেছে। আবার যদি আপনি এখানে ক্লিক করি তাহলে সেটা সেন্টিগ্রেডে হয়ে যায় 31 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফারেনহাইট হইল কত 89 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই বিষয়গুলো এখানেও সেইভাবে ওই বিষয়গুলিও পরিবর্তন হয় এবং ডে মান্থের অর্থাৎ প্রতিদিন সূর্যোদয় সূর্যাস্ত এই বিষয়গুলি আপনারা এখান থেকে সানসেট ইত্যাদি বিষয়গুলি খুব সহজে জানতে পারেন। যাক, আমরা বুঝতে পারলাম যে আমরা কীভাবে ওয়েদার দেখতে পারি। এখন আমাদের দ্বিতীয় 29 নম্বর কাজ হইল যে কম্পিউটারে কীভাবে আপনার কথা রেকর্ড করতেন, সেটা ভয়েস রেকর্ডার। আমাদের সার্চ করতে হবে ভয়েস রেকর্ড। আমাদের প্রত্যেকটা কম্পিউটারে উইন্ডোজ 10-এর সাথে ভয়েস রেকর্ডার একটা বিল্ডিং হিসেবে থাকে। আর তাই আপনি যদি আপনার কোনো কথা ভয়েস কল রেকর্ড করতে চান তাহলে কম্পিউটারে, তাহলে সেই বিষয়টা আপনি করে নিতে পারেন। যেমন তার জন্য আপনাকে করতে হবে সার্চ করতে হবে ভয়েস রেকর্ডার। আপনি সার্চ অপশনে যে লিখবেন ভয়েস রেকর্ডার, চলে আসছে ভয়েস। আমি ভয়েস লেখার সাথে সাথে ভয়েস রেকর্ডের কথাটা চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে এই বিষয়টা চলে আসলো। এখন আপনি এখান থেকে আপনার কথা দেখেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কথা রেকর্ড হইতে থাকবে। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই ভয়েস রেকর্ডার হওয়া শুরু করলো, যে আমি যা কথাগুলি বলতেছি এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। তাই আপনারা যদি রেকর্ড করার পর আপনি সেটাকে বন্ধ করে দিতে চান তাহলে স্টপে ক্লিক করবেন, এবং স্টপে ক্লিক করলে সেটা যদি আপনি আবার শুনতে চান, দেখেন এখানে যদি ক্লিক করি, আমি ক্লিক করলাম, দেখেন এই ভয়েস রেকর্ডার হওয়া শুরু করলো, যে আমি যা কথাগুলি বলতেছি এখানে কিন্তু রেকর্ড হচ্ছে। যদি প্রিয় বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে এই কথাগুলো শুনছিলেন যে কি ভয়েস রেকর্ড হচ্ছিল, আমি যে কথাগুলি বলছিলাম সেই কথাগুলো এখানে রেকর্ড হচ্ছিল। আর যদি এখন আপনি এটাকে ক্লোজ করে দেন তাহলে ক্লোজ হয়ে যাবে। তাহলে যাক, ভয়েস রেকর্ড কীভাবে করতে হয় সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম।
এখন আমরা আর বিষয় যেটা হলো যে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করতে চান, এর জন্য যা করতে তাহলে আপনার কম্পিউটার এই বিষয়টা আমরা দেখেছি, কম্পিউটার বয়সে এই বিষয়টা আমরা দেখেছি। ফেসবুক এন্টার দেন, তারা আপনার কম্পিউটার কী কী সফটওয়্যার আছে। এখন প্রশ্ন হলো, এখন আমরা আরেকটু গভীরে যাচ্ছি, যে একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, যে আপনার কম্পিউটারে কী কী সফটওয়্যার আছে তা জানার জন্য আমাদের কী করতে হবে। সার্চ অপশনে গিয়ে সার্চ করুন কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল থেকে আমরা সেই বিষয়টা মানে আমার এই কম্পিউটারে কী কী বিষয়গুলি আছে সেগুলো জানতে পারবো। তাইলে আমাদের জানতে হবে যে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে কন্ট্রোল প্যানেল। আমি সার্চ অপশনে অথবা এই কন্ট্রোল প্যানেল আপনারা এখানে অনেক সময় থাকে, যেমন আমার কম্পিউটারের এই যে এই ডেস্কটপে আইকনে এই কন্ট্রোল প্যানেল আছে, আমি এখানে সার্চ করলেও যাওয়া যাবে আর এখানে ডাবল ক্লিক করা যাবে। আমি তাই এখান থেকে ডাবল ক্লিক করে আমি কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। দেখেন প্রিয় বন্ধুরা, এই আমাদের কন্ট্রোল প্যানেলের একটা অপশন, এখানে আমরা চলে আসছি। আর এখান থেকে অনেক সময় আপনারা এরকমও থাকতে পারে অথবা এরকমও থাকতে পারে, আপনারা একটু দেখে নেন। পাশে যেমন লার্জ আইকন এরকমও থাকতে পারে, অথবা আরও অন্য রকমও থাকতে পারে, যেমন স্মল আইকন এরকমও থাকতে পারে। সাধারণত আমাদের যদি আমরা আমাদের বিষয়টা জানতে চাই তাহলে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরিতে থেকে এই প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। প্রোগ্রামে ডাবল ক্লিক করলাম। প্রোগ্রামে ডাবল ক্লিক করার পর এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার এখানে ক্লিক করতে হবে। দেখেন, এই যখন আমি প্রোগ্রামের ফিউচারে ক্লিক করলাম, আমার কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন সফটওয়্যারগুলি আছে সেখানে শো করতেছে। এই সফটওয়্যারগুলি আমার কম্পিউটারে আছে, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি রিডার, অ্যাটম, ব্রেকার্স, অব্রো, ক্যামটেসিয়া, সিসি ক্লিন, ফেসবুক, গুগল ক্রোম, গ্রামীণ ফোন ইন্টারনেট, হ্যান্ডস ব্রেক, অর্থাৎ সমস্ত আইওবিট আনইনস্টলার, ডাউনলোড ম্যানেজার, তারপরে অনলাইন ইত্যাদি বিষয়গুলি, যেমন মাউস পয়েন্টার, মাউস ফোকাস, নোটপ্যাড ইত্যাদি, জুম এই বিষয়গুলি, অর্থাৎ এখানে সকল প্রোগ্রামগুলি দেখাচ্ছে। তাহলে আপনাদের অভিজ্ঞতার জন্য বলি, তাহলে আমরা সেটা কীভাবে আমরা আপনার কম্পিউটারে আছে সেটা আপনি কীভাবে জানতে পারবেন। তাহলে আপনাকে কী করতে হবে জানার জন্য প্রথম আপনাকে কন্ট্রোল প্যানেলে আসতে হবে। আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। তারপরে আমাদের প্রোগ্রামে যেতে হবে, তারপরে আমাদের প্রোগ্রাম ফিউচারে যেতে হবে, এবং প্রোগ্রাম ফিউচারে গেলে এই বিষয়গুলি সমস্ত বিষয়গুলি এখান থেকে পাওয়া যাবে। এখন তার সাথে আমি আরেকটা বিষয় এখান থেকে আপনাদেরকে জানাই দিচ্ছি, যে এখান থেকে এসে যেমন ধরো আপনার কোনো প্রোগ্রাম এমন কোনো এমন কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করে ফেলেছেন যেটা আপনার দরকার নেই, তাইলে আনইনস্টল করার দরকার, যেভাবে আমার মোবাইলে করি কিন্তু মোবাইলের মতো না। আর এখানে করার জন্য ঠিক এই জায়গায় আসতে হবে আপনাকে, প্রোগ্রাম ফিউচারে এসে যেটাকে যেমন ধরেন আমি আমি এটাকে আনইনস্টল করতে চাই, অথবা শেয়ারিংটাকে আনইনস্টল করতে চাই। এখানে যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে যে পাওয়ারফুল আনইনস্টল। এখানে ক্লিক করার সাথে সাথে এটা আনইনস্টল হয়ে যাবে। আপনাদের জন্য বলি, যখন আপনারা যেমন ধরেন আমি এই গুগল ক্রোমটা আনইনস্টল করতে চাই, আপনারা এই সাইটটা লক্ষ্য করবেন, যখন গুগল দেখেন এখানে চলে আসে পাওয়ারফুল আনইনস্টল। এখন যদি আমি এটাকে আনইনস্টল ক্লিক করি, তাহলে এটা আনইনস্টল হয়ে যাবে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন যে আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারকে আনইনস্টল করার জন্য এখানে আসতে হয়। তাহলে দুইটা কাজ আমরা এখান থেকে নিলাম, যে আমরা কিভাবে আমাদের কী আছে সেই বিষয়টা জানার জন্য, আর আমরা কিভাবে একটা প্রোগ্রাম আনইনস্টল করতে পারি সেই বিষয়টা এখান থেকে করা যায়। যাক, এই কথাটা এখানে চলে আসছে কীভাবে কম্পিউটার থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করবেন। সার্চ অপশনে গিয়ে সার্চ করুন কন্ট্রোল প্যানেল, ক্লিক প্রোগ্রাম, তারপরে এই যে এখানে যা দেখাচ্ছে ঠিক তাই আনইনস্টল, আপনি এখানে ঠিক তাই সেই বিষয়টা আপনি যেটাকে আনইনস্টল করতে চান সেটাকে সিলেক্ট করে এই আনইনস্টলে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে সেই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। যাক, আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে কম্পিউটার থেকে লাইট বাড়াবেন বা কমাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের কম্পিউটার অনেক সময় লাইট বাড়ানোর কমানোর প্রয়োজন হয়, আর সেই অপশনে যাওয়ার জন্য আমাদের যা করতে হবে সেটা হলো, আমি আপনাদের দেখাচ্ছি। আমি আবার স্ক্রিনে যাচ্ছি। আপনারা দেখেন আপনারা এখানে একটা ব্যাটারি অপশনের মতো আছে, এই যে দেখেন ব্যাটারির মতো পাওয়ার, আপনারা দেখেন এই যে একটা পাওয়ার বা ব্যাটারির মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন আপনারা। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেখেন এখানে এই বিষয়গুলি এখানে আছে, যে আপনি আমরা এখান থেকে যেতে হবে আমাদের
দেখেন এই আমরা এখন এই যে সর্ববাম দিকে এই কোণাতে ক্লিক করলাম, কোণাতে ক্লিক করার পর দেখেন এখানে এই যে এই লাইট, অর্থাৎ এই দেখেন আমি এই লাইট বাড়াইলাম, আবার ইচ্ছে করলে এই লাইট আমি কমাই দিলাম। এখান থেকে লাইট বাড়ানো যায় এবং কমানো যায়। তাহলে বিষয়টা আবার আমি বলি, আমি প্রথমে হয়তো একটু ভুল বলছিলাম যে আমাদের সর্বকোণে একটা অপশন আছে নোটিফিকেশন নামক একটা অপশন, এখন নোটিফিকেশন পাওয়া যায়। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এই সেটিংগুলি চলে আসবে, এখান থেকে আপনি এই লাইট বাড়াইতে বা কমাইতে পারেন। তাছাড়া মানে পাওয়ার তা অন্যভাবে করা যায়, তবে এই বিষয়টি সবচেয়ে ভালো। আপনি যে এখানে কমাইতে চান, দেখেন যেন কমে গেছে, আবার বাড়াই দিতে চান বেড়ে গেছে। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আপনার এই কম্পিউটারের লাইট কিভাবে বাড়াবেন বা কমাবেন। কোনো কারণে হয়তো এখানে মাউস ক্লিক রেখে হয়তো এরকম হয়ে গেল, তখন তো যদি না জানেন তাহলে বিষয়টা তো খুব বেশি যে এখন যত কিছুই বলেন যথাস্থানে যায় যদি না বাড়ান এখানে লাইট আর বাড়বে না। তাই এই বিষয়টা আমাদের অনেক সময় হয়তো ভুলবশত এখানে ক্লিক করে লাইট কমে যায়, আর যদি না জানে তাহলে তো সমস্যা। তাইলে আমাদের কী করতে হবে, তার জন্য লাইটটা বাড়ানোর জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে লাইট অপশনে চলে আসবে এবং এখান থেকে সেটা বাড়িয়ে দিলে আবার এটা বাড়িয়ে দিলে। যাক, আমরা এই বিষয়টা জানতে পারলাম। এখন আমরা চলে যাব আর এই বিষয়টা এখানে দেখিয়েছি আপনাদেরকে কীভাবে কম্পিউটারের গতি বাড়াবেন। প্রিয় আমরা আসলে অনেক মানে অ্যাডভান্স অপশনে চলে যাচ্ছি। তার আগে এই গতি বাড়ার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখে যাচ্ছি, সেটা হলো দিস পিসি। আমি এই গতি বাড়ানোর আগে আপনার দিস পিসি এই বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করছি যে এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরেন দিস পিসি এইটা, অর্থাৎ আপনার কম্পিউটারে কি বলবো যে আপনার কম্পিউটারে মানে কতটা ড্রাইভ আছে, কতগুলো জায়গা আছে, সেই বিষয়গুলি জানার জন্য আমাদেরকে এই দিস পিসি এটা একটা বিশেষ অপশন কম্পিউটারের। আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা, আমি সরাসরি কম্পিউটারের ভিতরে প্রবেশ করলাম। আমার কম্পিউটারের 3টা ড্রাইভ আছে, এই সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, তাছাড়া এই বিষয়গুলি আছে এবং এই ড্রাইভগুলির মধ্যে বিভিন্ন রকম প্রোগ্রাম লোড করা থাকে। বিশেষ করে সি ড্রাইভে মানে প্রোগ্রাম অর্থাৎ উইন্ডোজ, তারপরে অন্যান্য সফটওয়্যারগুলি ইনস্টল করে থাকে, আর এগুলিতে আপনার নিজের মতো করে আপনি যা ইচ্ছা রাখতে পারেন। যেমন আমি যখন ডি ড্রাইভে ক্লিক করলাম, দেখেন ডি ড্রাইভের ভিতরে আমার এই বিষয়গুলি আছে, এই ফোল্ডারগুলো আছে ইত্যাদি ইত্যাদি আছে। তাহলে আবার যখন আমি ই ড্রাইভে প্রবেশ করলাম তখন ই ড্রাইভের ভিতরে এই বিষয়গুলো এখানে আছে। যাক, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আর তাছাড়া তার অধীনে এই বিষয়গুলো যেমন ভিডিওর জন্য, অডিওর জন্য, পিকচারের জন্য, ডেস্কটপের জন্য, ডকুমেন্টস, ডাউনলোড, অর্থাৎ আপনি যাই কিছু ডাউনলোড করেন এই ডাউনলোড অপশনে এসে জমা হয়। কোনো ইন্টারনেট থেকে যদি কোনো কিছু ডাউনলোড করেন তাহলে সেই ডাউনলোড ফাইলটা এই ডাউনলোড এখানে এসে জমা হয়। তাহলে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোডের সেই বিষয়গুলি, ধরুন এই বিষয়গুলি আমার ডাউনলোড করা আছে, এইগুলি আমার সেখান থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড হয়েছে। যাক, তাহলে দিস পিসি বলতে আপনারা বুঝতে পারতেছেন যে দিস পিসি অর্থাৎ দিস পিসি হলো কি যে এই কম্পিউটারে কতটুকু কী আছে, অর্থাৎ মানে আপনার কম্পিউটারে ঢুকতে হলে অবশ্যই এই দিস পিসিতে ডাবল ক্লিক করতে হবে এবং ডাবল ক্লিক করলে আপনি দিস পিসিতে ঢুকতে পারবেন। এখন দিস পিসিতে ঢুকার পরে এরকম ড্রাইভ, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ডিভিডি ড্রাইভ যদি থাকে তাহলে এখানে ডিভিডি ড্রাইভটাও শো করবে, অথবা আপনি যদি একটা পেন ড্রাইভ এখানে এই কম্পিউটারে সংযোগ করেন তাহলে পেন ড্রাইভটাও এখানে শো করবে যে পেন ড্রাইভটা। হ্যাঁ, আর এই ড্রাইভ কোন ড্রাইভের মধ্যে আপনি কী রাখবেন, যেমন ধরুন আমি এখানে ডি ড্রাইভ ওপেন করলাম, এখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই। তাহলে আমরা জানেন কীভাবে ফোল্ডার বানাতে হয়। নিউতে যাবো, নিউতে যেয়ে আমরা এই ফোল্ডার ক্লিক করলাম, দেখেন এই নিউ ফোল্ডার নামে আরেকটা ফোল্ডার এখানে ওপেন হয়ে গেছে। এখন আপনি এটার ভিতরে অর্থাৎ যদি আপনি মনে করেন এই যে এটা আমি ফাইলটা রেখে দিলাম, দেখেন এই নিউ ফোল্ডারের ভিতরে এটা চলে গেল, তাহলে নিউ ফোল্ডারের ভিতরে চলে গেল। তাহলে এই বিষয়গুলো হলো যে আপনারা নিশ্চয়ই এই ড্রাইভ সম্পর্কে বুঝতে পারতেছেন যে ড্রাইভটা কি। যে আরেকটা বিষয় হলো যে কম্পিউটারে সাধারণত আমার এখানে 3টা ড্রাইভ আছে, কারো 5টা ড্রাইভে থাকতে পারে। সেটা কে কতটুকু পরিমাণ জায়গা নিয়ে ড্রাইভ বানাবেন তার বিষয়, অর্থাৎ পার্টিশন যত বেশি হয় ড্রাইভের সংখ্যা তত বেশি হয়। তো বিষয়গুলি পার্টিশনের যে বিষয়গুলি এগুলি একটু হয়তো যারা বিগিনার আছেন তারা হয়তো বিষয়গুলি না বুঝতে পারেন, কিছুদিন এই বিষয়গুলি দেখলে আস্তে আস্তে সব বুঝে যাবেন। যাক, তাহলে এই বিষয়গুলো হয়তো বুঝতে পেরেছেন ড্রাইভটা কী। আর এখন আমরা যে বিষয়টা বলবো যে কম্পিউটার চালানোর জন্য সাধারণত আমাদের অনেক সময় কম্পিউটার চালাইতে কম্পিউটার হ্যাং হয়ে যায়, কম্পিউটার স্লো হয়ে যায়,
তখন আমাদেরকে এই কম্পিউটারটাকে মানে একটু দ্রুত করার জন্য যে কাজটা করতে হয় নর্মালিভাবে তোমার রিফ্রেশ করতে হয়, যেটা আমি দেখেছি। তাছাড়া আপনারা যদি উইন্ডোজ বাটন আর যদি আর প্রেস করেন, দেখেন উইন্ডোজ বাটন আর প্রেস করার সাথে সাথে এই দেখেন এরকম একটা অপশন চলে আসবে। হ্যাঁ, আমি তাছাড়া আপনাকে এটাকে আপনি এই রান অপশন, এটা জন্য আপনি যদি এই সার্চে যাইয়া RUN রান লেখেন, দেখেন রান লিখছি, এখন রান অপশন চলে আসছে। এখন দেখেন এই যে অপশন আছে এখানে লেখা যায়, আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা তা লিখতে পারবেন। যখন এখন যদি আপনি আপনার কম্পিউটার চালার জন্য বিভিন্ন রকম কি বলা হয় যে টেম্পোরারি ফাইল জমা হয়, আর টেম্পোরারি ফাইলগুলি অনেক জায়গা নষ্ট করে, আর সেই ফাইলগুলিকে রিমুভ করার জন্য আপনাকে যা লিখতে হয় সার্চ করতে, সেটা হলো যেমন টিএমপি, যেমন টেম্পোরারি, এই টিএমপি লিখলাম, টিএমপি লিখলাম। লেখার পর আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন আমি ওকে ক্লিক করলাম, দেখেন এই যে টেম্পোরারি ফাইলগুলি আমার এই কম্পিউটারে এই টেম্পোরারি ফাইলগুলি আছে, এগুলি সাধারণত অযথা এই টেম্পোরারি ফাইলগুলি জমা হয়ে আছে এবং অতিরিক্ত জায়গা নষ্ট করতেছে। আর এগুলি যদি আপনি অল সিলেক্ট মানে কন্ট্রোল A দিলে অল সিলেক্ট হয়ে যায় এবং ডিলিট চাপলে এগুলি ডিলিট হয়ে যায়। এবং 30টা টেম্পোরারি ফাইল আমি ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। জি, ডিলিট হয়ে গেল এই টেম্পোরারি ফাইলকে আমার এখান থেকে ডিলিট হয়। তাছাড়া আরও করা যায়, যেমন এই রান অপশনে আমি এখানে গেলাম, তাছাড়া রানটা আমি এখানেও নিয়ে এসেছি, যে কারণ এটা প্রায় প্রয়োজন হয়, সেই জন্য ওইখান থেকে আপনারা জানেন যে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে এসেছি। আবার যদি আমি এখানে আরেকটা বিষয় করা যায়, রিমুভ করা যায়, যেমন পার্সন এইরকম টিএমপি জি, তারপরে টেম্পোরাল, তারপরে আবার পার্সন, এরকম পার্সেন্ট, অর্থাৎ মানে প্রথমে পার্সেন্ট এবং মাঝখানে টিএমপি, তারপরে আবার পার্সেন্ট যদি লেখেন, তাইলেও এই টেম্পোরারি ফাইলগুলি দেখেন এখানে টেম্পোরারি ফোল্ডারগুলি চলে, ফাইল ফোল্ডার অনেক কিছু চলেছেন, কত যেগুলি আমাদের কোন প্রয়োজন। এখানে কন্ট্রোল A প্রেস করে আপনি ডিলিট চাপেন এবং এন্টার চাপ দিলে দেখেন 109টা টেম্পোরারি ফাইল এখানে জমা হয়েছে। দেখেন এগুলি আস্তে আস্তে সব মানে কম্পিউটার থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তো এগুলি আমাদের রিমুভ হয়ে যাচ্ছে, আর কিছু হয়তো রিমুভ হবে না, আর সেই জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আপনারা স্কিপ করে যাবেন অথবা ক্যান্সেল দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। জি, তাছাড়া আরও কিছু, যেমন আর একটা বিষয় হচ্ছে প্রিফেজ, PREFECTH, এই যে কথাটা মনে রাখবেন, PREFECTH, এই প্রেফেক্টস, এই এখানেও যদি আপনি ক্লিক করেন, এটা লিখে যদি ক্লিক করেন, তাইলেও প্রেফেক্টস, লেখাটা ভুল হয়েছে, PREFECTH, FETCH এখন হয়েছে বানানটা, PREFETCH। এখন দেখেন যখন আমি লেখাটা শুদ্ধ করে লিখলাম, তখন এই আরও টেম্পোরারি ফাইলগুলি বাড়িল। এখন ডিলিট অল, তার সিলেক্ট অল ডিলিট করে দিলে দেখেন প্রায় 195টা এরকম মানে টেম্পোরারি ফাইল চলে আসছে এখানে। তাহলে এই যে কাজটা করে দিলাম, এবং করে যখন আর যাচ্ছি না তখন আমরা স্কিপ করে দিলাম, এবং এই কম্পিউটার থেকে মানে রিমুভ হয়ে যাচ্ছে। তাছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন রিসেন্ট, অর্থাৎ আপনি কম্পিউটারে যেই ফাইলগুলি ওপেন করেন সেগুলি সাধারণত রিসেন্ট হিসাবে আপনার র্যামে থাকে, আর সেগুলিও যদি আপনি কোনো প্রয়োজন হয় না, আমি রিসেন্ট লিখে ক্লিক করলাম, এই ফাইলগুলি আমি ওপেন করেছি যেগুলি আসলে এখনও ওপেন হয়ে আছে, আর এগুলি আমি সিলেক্ট অল, দরকার নাই আমাদের, আমি ডিলিট করে দিলাম এবং সেটা ডিলিট হয়ে যাবে, যেন ডিলিট হয়ে গেছে। তারপরে আরও কিছু বিষয় দেখেন, এখন যে ফাইলগুলি চলে আসলো এখন কোথায় গেল, ডিলিট হয়ে, কিন্তু ডিলিট হয়ে কিন্তু কম্পিউটার থেকে একবারে চলে যায়নি, আর একবারে যাওয়ার সেটা এসে রিসাইকেল বিন, দেখেন এখানে এসে জমা হয়েছে। এই বিষয়টা আপনাদেরকে জানা দরকার, এই রিসাইকেল বিনে এসে জমা হচ্ছে। এখন আমি এই রিসাইকেল বিনে যদি আপনি ক্লিক করেন, ডাবল ক্লিক করেন,
তাহলে এই ধরনের সকল ফাইলগুলো এখানে জমা আছে। এখন বিষয়টা হলে কেন জমা হয়, যে বিষয়টা হলো যে জমা হয় এই কারণে যে আপনি হয়তো ভুলবশত কোনো ফাইল একটু ডিলিট করে দিতে পারেন, যাতে একবারে না যায়, যে এই জন্য এখানে এসে জমা যায়। এখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো ফাইল আবার রিস্টার্ট করতে পারেন। যেমন ধরেন এখানে যদি আমি এটাকে রাইট ক্লিক করি, এই দেখেন রিস্টোর কথাটা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এই ফাইলটা যেখানে ছিল সেখানে চলে যাবে। অর্থাৎ আমরা যদি ভুল করে কোনো ফাইল ডিলিট করে ফেলিও সেটা রিসাইকেল বিনে এসে জমা হয় এবং সেখান থেকে আবার সেটাকে রিসেট করা যায়। আর কিভাবে সেটাকে মানে সেই ফাইলের উপর রেখে রাইট বাটন ক্লিক করে রিস্টোর কথাটা চলে আসে, এখানে ক্লিক করলে এই ফাইলটা যেখান থেকে ডিলিট হয়েছে সেখানে চলে যাবে। তাহলে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন যে রিসাইকেল। এখন আমরা যদি আপনি এখান থেকে ডিলিট করে দেন তাইলে আর এই ফাইলগুলিকে আর কখনো খুঁজে পাবেন না। তাহলে এখানেও থাকার দরকার নেই, আমি এখান থেকেও এটা সিলেক্ট মানে ডিলিট করেছি। তার জন্য কন্ট্রোল এ প্রেস করে, কন্ট্রোল এ মানে অল প্লেস, কন্ট্রোল এ মানে হলো অল সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে হলো অল সিলেক্ট হইলো। এখন আপনি ডিলিট প্রেস করেন এ থেকে এবং 324টা ফাইল আমি এখানে আবার ইউজ করে দিলাম যে আমি সব ফাইল আমার এই রিসাইকেল বিন থেকেও সব ফাইল ডিলিট হয়ে গেল। আর এর কারণে আমার ল্যাপটপটা কিন্তু যেহেতু এই টেম্পোরারি ফাইলগুলি কোনো দরকার ছিল না, আমার ল্যাপটপটা কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। তাছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে যেমন এখানে ট্রি এই ট্রি লিখে যদি আপনি ওকে প্রেস করেন তাহলে দেখেন আপনার কম্পিউটারটা, অর্থাৎ কিছু যে উল্টা সিধা কিছু হয়েছে এইটা একটু আবার রিফ্রেশ হইতে যায়, কম্পিউটারটা আবার সুন্দরভাবে রিফ্রেশ হচ্ছে। একটু সময় নেয়, হয়তো একটু সময় নেবে, খুব কম সময়, আধা মিনিট দেন রিফ্রেশ হয়ে গেছে। তাহলে এইভাবে আপনার কম্পিউটারটাকে আপনি মানে সচল রাখতে পারেন প্রাথমিক অবস্থায়, আর সচল রাখতে পারেন এবং আপনার কম্পিউটারটার গতিটা একটু বাড়িয়ে নিতে হবে। তাছাড়া আরেকটা বিষয় আপনারা এখানে আছে আপনাদের কম্পিউটারকে ভালো রাখার জন্য, আপনারা সার্চ অপশনে সার্চ করেন, যেমন ডিস্ক ক্লিন আপ এখানে যদি আপনি ক্লিক করেন, অথবা এইটাও আরেকটা বিষয় যেমন ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ, এই ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ অর্থাৎ আমি ডিআই লিখছি পরে এই কথাটা চলে আসছে, এই এখানে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার পর এই দেখেন এখানে বিভিন্ন রকম ড্রাইভার্সে, এখানে অ্যানালাইজ এবং অ্যানালাইজ করার পর এই অপটিমাইজ ক্লিক করলে এই সি ড্রাইভটা মধ্যে যদি কোনো ফাঁকা স্থান থাকে এটা করতে, অর্থাৎ এটা করলেও আপনার কম্পিউটার যথেষ্ট পরিমাণে, অর্থাৎ এই কাজটা মাসে একবার করলে ভালো বা আর বেশি আগে করলে আর বেশি ভালো। তাছাড়া এখানে আবার শিডিউল দেওয়া আছে, চেঞ্জ শিডিউল, যেখানে আমার উইকলি আমি এখন এখান থেকে দেখেন এখানে চেঞ্জ সেটিং লিখে এখানে আমি উইকলি করে রাখছি, আপনি ইচ্ছা করলে ডেইলি করে রাখতে পারেন, উইকলি করে রাখতে পারেন, মান্থলি করে সেটাকে যদি অ্যাপ্লাই ওকে করে দেন তাহলে সেটা আপনার প্রতি উইকিতে অর্থাৎ সপ্তাহে অথবা মাসে বা প্রতিদিন একবার করে সেটা আপনাকে মানে অপটিমাইজ করে নেবে, অর্থাৎ ডিসক্রিপশন করে নেবে। এখন এটা করার পর এটাকে সিলেক্ট করে ঠিক আগের মতো, এটাকে সিলেক্ট করে ঠিক আগের মতো, অর্থাৎ অ্যানালাইজ করে অপটিমাইজ করলে সেটা ডিফ্র্যাগমেন্ট হয়ে আপনার অর্থাৎ এই হার্ড ডিস্কটা ভালো থাকে। তাহলে এর একটা বিষয়। আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটাকে কম্পিউটারটাকে আরও ভালো রাখার জন্য আমি আবার ডিআইএক্স লিখি, দেখেন যে আমি দিয়ে লিখছি পরে ডিস্ক ক্লিনার, এই যে বিষয়টা হচ্ছে এখানে একটা হলো ডিস্ক ফ্র্যাগমেন্ট, আরেকটা হচ্ছে ডিস্ক ক্লিনার। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এই যে সি ড্রাইভ, এখন যদি আপনি ক্লিক করেন এই সি ড্রাইভের মধ্যে যদি কোনো অযাচিত কোনো বিষয় থাকে, যেমন আমি ক্লিক করলাম ওকে ক্লিক করলাম, দেখেন এই ডি ড্রাইভ থেকে মানে নানান রকমের টেম্পোরারি ফাইল ইত্যাদি চলে, তারপর এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনগুলো আসার পর এই খালি জায়গাগুলো আপনাকে মানে টিক চিহ্ন দিয়ে খালি জায়গাগুলো টিক চিহ্ন দিয়ে আপনি কি করে দেবেন, এই যদি আপনি এখানে অর্থাৎ এই ওকেতে ক্লিক করে দেন তাহলে দেখেন একটা কথা আসছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, অর্থাৎ যে অপ্রয়োজনীয় ফাইলগুলো এগুলিকে আপনি পার্মানেন্ট ডিলিট করে দিতে চান, এখানে যদি ডিলিট দিতে চান তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। একটু সময় নেয় এই জন্য আমি করলাম না, হ্যাঁ বের হয়ে গেলাম। তাহলে এই কাজগুলি অর্থাৎ এই কয়েকটা কাজ যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার কম্পিউটার অবশ্যই অনেকটা ফাস্ট চলবে। আরেকটা বিষয় হলো যে আপনার সি ড্রাইভটা একটু কম জায়গা যাতে
পেজ বেশি থাকে সেই ব্যবস্থা করে রাখবেন, তাইলে আপনার কম্পিউটারটা ভালো থাকবে। আর মাঝে মাঝে আপনারা কম্পিউটারকে অবশ্যই রিস্টার্ট করাবেন, তাইলে আপনার কম্পিউটারটা অনেকটা ভালো থাকবে। যাক, আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। আমরা দিস পিসি গেলাম। কম্পিউটার কনফিগারেশন জানার জন্য দিস পিসির উপর মাউস ব্যান্ডে ক্লিক করে রাইট বাটন ক্লিক এবং আপনার কম্পিউটারটা কী মানের সেই বিষয়টা জানার জন্য, অথবা নতুন কম্পিউটার যখন আপনারা কিনতে যাবেন তখন আসলে এই কম্পিউটারটা কী মানের সেটা জানার জন্য সাধারণত যে হার্ড ডিস্ক কত, র্যাম কত, এটা প্রসেসর কী, এই বিষয়গুলি জানার জন্য যে কাজটা করতে হয় তা হইল আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন দিস পিসি, এখানে মাউসে ক্লিক করবেন, মানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে এই প্রপার্টিসে ক্লিক করবেন। এই প্রপার্টিস, আমি প্রপার্টিসে ক্লিক করলাম। প্রিয় ভিউয়ার্স, যখন আমি প্রপার্টিসে ক্লিক করলাম, দেখেন আমার এই কম্পিউটারে কী কী বিষয়গুলি, সমস্ত বিষয়গুলি এখানে দেখা যাচ্ছে। যেমন ডেস্কটপ কম্পিউটার, ইন্টেল Core i3, তারপরে 4GB র্যাম, তারপরে এই বিষয়গুলো এখানে, সমস্ত বিষয়গুলো এখানে আছে। আপনি এখানে আপনার কম্পিউটারে কী কী আছে এই বিষয়গুলি আপনাকে এখানে দেখাই দিবে। যদি আপনারা কম্পিউটার কিনতে যান তাহলে অবশ্যই যে বিষয়টা আপনারা দেখে নেবেন। হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আপনি কি করবেন যে আপনার কনফিগারেশন এটা জানার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এই দিস পিসিতে ক্লিক করতে হবে। এই দিস পিসিতে যে প্রপার্টিতে ক্লিক করতে হবে, এই প্রপার্টিতে ক্লিক করলে এই কম্পিউটারে কী কী বিষয় আছে, যেমন হার্ড ডিস্ক কী, তার হার্ড ডিস্কের মানে তারপরে Core i3, তারপরে র্যাম কত, মানে এই বিষয়গুলো, তারপরে সিস্টেম টাইপ 60 বাইট নাকি 32 বাইট, এই বিষয়গুলো আপনারা এখান থেকে জানতে পারেন। যেমন ভার্সন, তারপরে এই বিষয়গুলি আপনারা সকল বিষয়গুলো এখন জানতে, তাহলে বিষয়টা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় আমি এখান থেকে কেটে ফেলছি। আর পরবর্তীতে আমরা কি কোথায় যাচ্ছি দেখি, পরের বিষয়টা কোথায়। আরেকটা বিষয় হলো, দেখেন আমি এখানে আপনাদের জন্য অবগতির জন্য এখানে সুন্দর করে এই ছবিটা আমি দিয়ে রেখেছি যে আমার এই বিষয়টার জন্য আপনারা এই বিষয়টা দেখতে পারবেন। তাহলে আমরা কি করবেন, দিস পিসি মাউসের বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন করে ক্লিক প্রপার্টিসে ক্লিক করলে এই অপশনটা আমরা পেয়ে যাবেন এবং ওই কম্পিউটার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তারপরে বিষয়টা হলো কি, যে আপনার কম্পিউটারে হার্ড ডিস্কের পরিমাণ কত কীভাবে জানবেন। তাহলে দিস পিসি মাউস রেখে ক্লিক রাইট বাটন, ক্লিক ম্যানেজ, ক্লিক হলো ম্যানেজ ডিস্ক আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি সেই বিষয়ে সেইভাবে। তাহলে আমরা এখানে এই দিস পিসিতে রাইট বাটনে ক্লিক করলাম, এই ম্যানেজ, এই দেখেন আপনারা ম্যানেজ কথা চলে আসছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, যে প্রিয় ভিউয়ার চলে আসছে। এখন আমাদের কী করতে হবে, ডিস্ক ম্যানেজমেন্ট, এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে আমার হার্ড ডিস্ক কত, সমস্ত বিষয়গুলি আমি জেনে যাব। একটু সময় নিচ্ছে হয়তো। দেখেন এই চলে আসে, দেখেন আমার হার্ড ডিস্ক কটা হার্ড ডিস্ক মানে ড্রাইভ আছে, 1 2 3 4টে ড্রাইভ আছে। তারপরে এই মানে 501 মেগাবাইটের মানে হার্ড ডিস্ক, এই সি ড্রাইভে কত, ই ড্রাইভে কত, ডি ড্রাইভে কত, এই বিষয়গুলো এখানে সব দেখাচ্ছে। তাইলে আপনারা যখন কোনো কম্পিউটার কিনতে যাবেন তাইলে আপনার হার্ড ডিস্কটা কি সেইটা জানার জন্য এই কাজটা করতে হবে। তাহলে কী করবেন, প্রথমত আমি আবারও বলি যে আপনারা এখানে এটা রাইট বাটন ক্লিক করবেন, ম্যানেজারে ক্লিক করবেন। অবশ্যই এই কাজগুলি একটু অ্যাডভান্স লেভেলের, ম্যানেজারে ক্লিক করবেন। তারপরে আপনারা এই দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। তাহলে এই বিষয়গুলি আপনারা বিস্তারিত জানতে পারবেন। যাক, আপনারা আসলে আমরা মানে মোটামুটি অনেক বিষয়গুলি জানতে পারলাম। আর তারপরে আমাদের কী কাজ, আমরা 38 নম্বরের কাজ চলে আসি, আমাদের সর্বশেষ 39, অর্থাৎ আপনার প্রিয় বন্ধু 39 নম্বর কম্পিউটার সেটিং। এটার জন্য আপনাদেরকে কী করতে, অর্থাৎ দেখেন কম্পিউটার সেটিংয়ে এতগুলো বিষয় আছে। এই কম্পিউটার সেটিং অবশ্যই এটা একটু অ্যাডভান্স লেভেলের বিষয়। আর এই বিষয়গুলি জানার মানে কাজ করার আগে আপনাকে কম্পিউটার সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকাই ভালো। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে এখানে যাবেন। আমি সেখানে যাচ্ছি, যেমন ধরেন আপনি বিভিন্ন জায়গা থেকে এই সেটিংয়ে যাওয়া যায়। যেমন আপনি এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করে প্রথমে দেখেন এই যে সেটিং, এই কথা চলে আসছে। অর্থাৎ টাস্ক বারে ক্লিক করে এই সেটিং, এখানে ক্লিক করলে আপনি সেটিংয়ে চলে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমি সেটিংয়ে চলে যাচ্ছি। আরও অন্যভাবে দেখেন এই সেটিং, আপনি যে দৃশ্যটা দেখেছেন এই দৃশ্যটা এখানে দেখাচ্ছে। তাছাড়া অন্যভাবেও যাওয়া যায়। যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করেন, এই যে ডান দিকে এখানে ক্লিক করেন, এখানে দেখেন অল সেটিং কথাটা আছে একটা, এই যে অল সেটিং, এখান থেকে আপনি সেটিংয়ে যেতে পারেন।
যেখানে আবার চলে আসছে। তাহলে এখান থেকে আপনার এই বিভিন্ন কম্পিউটারের যে বিভিন্ন সেটিং, সেই সেটিংগুলি পরিবর্তন, প্রথমত সাধারণত আমাদের আপডেট অ্যান্ড সিকিউরিটি সেটিং, যেটা আমাদের খুব প্রয়োজন। আমি এখানে ক্লিক করলাম। প্রিয় ভিউয়ার্স, আমি আপডেট অ্যান্ড সিকিউরিটি সিস্টেমে ক্লিক করলাম। এখন এই কম্পিউটারের আপডেট সিকিউরিটি বিষয়গুলো এখানে চলে দেখেন আপডেট মানে টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ কম্পিউটারটা সম্পূর্ণ আপডেট আছে। তারপরে উইন্ডোজ সিকিউরিটি, এখানে ক্লিক করলে আপনার সিকিউরিটি দেখাবে, উইন্ডোজ সিকিউরিটির বিষয়গুলি দেখাবে। তারপরে এখানে আরও অন্যান্য বিষয়গুলি আছে, মানে আপনার আমি এটাকে অফ করে রেখেছি, তার জন্য এরকম দেখাচ্ছে। তাছাড়া আপনাকে আরও আমি সরি কেটে দিলাম, আমি আবার যাচ্ছি সেখানে এবং সেটিংয়ে যাচ্ছি। আর এই যে বিষয়গুলি, এগুলিতে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট এই সিস্টেমে যেয়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন। দেখেন এই সিস্টেমে গেলে আপনার সমস্ত বিষয়গুলো, ডিসপ্লে সিস্টেম দেখেন, যখন আমি ডিসপ্লেতে ক্লিক করলাম, এখন আপনার এই যে মানে ব্রাইটনেস, এটা এখান থেকেও যেমন আমরা লাইট বাড়াইতে কমাইতে পারি, এখান তো বাড়াইতে পারি। নাইট লাইট মুডটি দিবেন কি দিবেন না সেটা আপনার ইচ্ছা। যখন লাইট মুড যখন দিলাম, তখন আমার যেহেতু রাত্র হয়ে গেছে, এই বিষয়টা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। আবার যদি আমি এটাকে অফ করে দিই, সেটা চলে গেছে। তাছাড়া উইন্ডোজ এইচডি কালার, এখান থেকে বিষয়গুলি, তবে এখানে বিষয়গুলি আসলে খুবভাবে না জানা থাকলে এগুলি না করে ভালো। বিশেষ করে ডিসপ্লে রেজিস্ট্রেশন, এগুলি যদি আপনি সঠিকভাবে না না একটু কমান বাড়ান, তাহলে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো যাক, তারপরে ল্যান্ডস্কেপ, আপনার ডিসপ্লেটা কীভাবে হবে, ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেটের হবে, সেই বিষয়গুলি আছে। তাছাড়া সাউন্ড দেখেন সাউন্ডের বিষয় আছে, ডিসপ্লের পরে সাউন্ড, আপনি সাউন্ড দেখেন, সাউন্ড মনিটর, মাস্টার ভলিউম, এটা আমার ফুল দেওয়া আছে। তাছাড়া কোনো সমস্যা হলে এখান থেকে ট্রাবল শুট করা যায়। তাছাড়া ইনপুট যেখান থেকে আমি ইনপুট যে কথা বলতেছি, এই বিষয়টা আছে। আর এখানে ক্লিক করে আরও কিছু, যেমন অ্যাডভান্সে যদি ক্লিক করেন, তাহলে আরও বিস্তারিত কিছু বিষয় জানা যাবে। আমি অ্যাডভান্সে ক্লিক করলাম। হ্যালো যাক, তাহলে এখান থেকে আমাদের এই বিষয়গুলি জানা যায়। তাছাড়া আর কি বলবো, যে পাওয়ার, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে পাওয়ার অ্যান্ড স্লিপ দেখেন, এখানে আমার সব নেবার করা দেওয়া আছে। অর্থাৎ আমার কম্পিউটার যদি চালায় রেখে আমি 10 ঘন্টা বসে থাকি, তাহলে আমার কম্পিউটার নিজে নিজে বন্ধ হবে না, অর্থাৎ নেবার পাওয়ার একদম দেওয়া। আর এখান থেকে আপনি ইচ্ছা করলে সেই বিষয়টা, যেমন 30 মিনিট বন্ধ থাকলে এটা মানে স্লিপে চলে যাবে, যেমন স্লিপের বিষয়টা চলে যাবে, নেবার দেওয়া আছে। আমি যদি এখানে যদি 2 ঘন্টা দিই, 1 ঘন্টা দিই, আর 1 ঘন্টা পরে যদি এটা মানে খোলা রাখে, এবং এটা অটোমেটিকলি স্লিপে চলে যাবে। তারপর হ্যান্ড প্লাগিং, এই বিষয়গুলো এখানে আছে, সব নেবার দিয়ে রাখছি, যাতে আমার কম্পিউটার সবসময় চালু থাকে এই বিষয়ের জন্য। তাহলে এই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া আরও কিছু এখানে বিষয় আছে, ব্যাটারি, এখান থেকে ব্যাটারি বিষয়টাও দেখতে পারেন। আমি ব্যাটারিতে ক্লিক করলাম। সময় নিচ্ছে, যেখানে এই যে ব্যাটারি ফুল চার্জ করা আছে দেখা যাচ্ছে। তারপরে সার্ভার, এখানে দেখেন 20% যখন হইব, তখন আমাকে সে নোটিফিকেশন দিবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই ব্যাটারি কোন বিষয়ে কত % ব্যাটারি খরচ করছি, সেই বিষয়ে দেখুন ক্যামটেশিয়া দিয়ে কাজ করছি, যার কারণে অনেক সময় ধরে, এই জন্য 45% ক্যামটেশিয়া, গুগলে 90 কী বলা হয় যে 19% ক্যামটেশিয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে দেখাচ্ছে, যে কে কত পরিমাণ ব্যাটারি মানে খরচ করছে কার জন্য, সেই বিষয়গুলো এখানে দেখা যায়। যাক, আর আবার যদি আমরা হোমে চলে যাই, তাহলে হোমে চলে আসবো। আর এখান থেকে এই বিষয়গুলো আছে, যেমন পার্সোনালাইজেশন, এখানে আপনাদের প্রথমে দেখিয়েছিলাম যে এই যে এখান থেকেও আমরা এই মানে আমাদের স্ক্রিন সেভার অথবা ইত্যাদিগুলি পরিবর্তন করা যায়। তাছাড়া আর কি বিষয়টা, এখানে এই বিষয়গুলি আমরা আবার ওখানে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে, অর্থাৎ এখানে সকল সেটিংগুলো আছে, এই সেটিংগুলি যেমন টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজের কোনো পরিবর্তন করা যায়, এই বিষয়গুলো এখানে দেখাচ্ছি। যাক, আপনারা হয়তো আপনাদের অবগতির জন্য বলি যে আমরা কাজ করতে করতে মোটামুটিভাবে অনেক সময় নিয়ে এই কাজগুলি করেছি। আশা করি আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না। আমি প্রত্যেকটা কাজই আসলে এরকমভাবে করে দিয়েছি। আমি আস্তে আস্তে একটু যাচ্ছি,
আপনাদেরকে আবার দেখানোর জন্য যে আমরা কখন কি কোন কাজটা কীভাবে করব সেটা একটু দেখানোর জন্য আবার আমি রিভিউ করে যাচ্ছি, নিচের থেকে উপরের দিকে যাচ্ছি যে কীভাবে কম্পিউটারের গতি বাড়াবেন এখানে বিষয়টা, তারপরে কীভাবে কম্পিউটারের লাইট বাড়াবেন বা কমাবেন, যে ক্লিক ব্যাটারি আইকন এখানে ক্লিক করেন, আপনার কম্পিউটারে কী কী প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অংশ কীভাবে মানে আনইনস্টল করবেন এখানে এই বিষয়টা লিখে দিয়েছি। তারপরে মানে 31 নম্বরে আপনার কম্পিউটারে কী কী প্রোগ্রাম আছে, সফটওয়্যার আছে সেগুলো জানার জন্য এখানে লিখে দিয়েছি। ফেসবুক ইউটিউব কীভাবে চালাবেন, তারপরে কম্পিউটার কীভাবে আপনার কথা রেকর্ড করবেন সেটাও আমি বলেছি যে করেছি। ওয়েদার কীভাবে দেখবেন, ম্যাপ কীভাবে দেখবেন, তারপরে ক্যালকুলেটর কীভাবে দেখবেন, সার্চ, তারপরে ভিডিও আপনি কী করবেন, তাছাড়া কম্পিউটারে অ্যালার্ম কীভাবে সেট করবেন, কীভাবে ছবি আঁকাঝুঁকি করবেন সেই বিষয়গুলি, তারপরে ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, ফেসবুক, তারপরে কীভাবে গুগল ক্রোম, ওয়াইফাই কানেকশন, কম্পিউটার সাউন্ড বাড়াবেন, কমেন্ট, পিকচার, অডিও ভিডিও কীভাবে চালাবেন, তারপরে ফোল্ডার কীভাবে মানে ক্রিয়েট করবেন বা বানাবেন বা ম্যাক্সিমাইজ করবেন বা ডিলিট করবেন আবার রেস্টোর করবেন সেই বিষয়গুলি বলেছি। তাছাড়া কীভাবে স্ক্রিন সেভার সেট করবেন সেই বিষয়গুলি বলেছি। ডেস্কটপের মানে কীভাবে ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার পরিবর্তন করবেন সেই বিষয়গুলি বলেছি। কম্পিউটারের ডেট অ্যান্ড টাইম কীভাবে পরিবর্তন করবেন, আইকনগুলি কম্পিউটারে আইকনগুলি সাজান সেই বিষয় বলেছি। কম্পিউটার রিফ্রেশ কীভাবে করবেন সেই বিষয়গুলি আমি বলেছি। তারপর টাস্ক বার সম্পর্কে বলেছি, কীভাবে বন্ধ করবেন সেই বিষয়গুলি সম্পূর্ণ বিস্তারিত বলেছি। আশা করি আপনারা যদি এই আমার এই বেসিক এই যে কি বলা হয় যে কম্পিউটার বেসিক যে কোর্স এই বিষয়টা যদি আপনি যে কম্পিউটার কোর্সের আপনারা যদি দেখেন যে বেসিক কম্পিউটার অর্থাৎ এই বিষয়টা যদি কেউ রপ্ত করতে পারেন তাহলে আপনি একজন দক্ষ কম্পিউটার পরিচালনা করতে আপনার সমস্যা হবে না, আপনি নির্দ্বিধায় কম্পিউটার পরিচালনা করতে পারবেন। যাক, সর্বশেষ আর বিশেষ কিছু মানে বলে আপনাদের ধৈর্যচ্যুতি নিশ্চয়ই ঘটে গেছে যে অনেক সময়, তবে একটু সময় যদি হয়ে থাকে আপনার বিষয়টা দেখলে আপনাদের নিশ্চয়ই অনেক ভালো হবে। তাই আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার এই পরিশ্রম আপনাদের যদি সামান্য উপকারে এসে থাকে তাহলে সহজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার লাইক এবং ভালো খারাপ মন করলে কমেন্টস করে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।